ন্যাচারাল প্রসপারিটি, গ্রোথ, প্রোগ্রেস, অ্যামালগামেশন এবং স্পিরিচুয়াল এবং মেটেরিয়াল নলেজের যে বন্ধকারক অবস্থা, অর্থাৎ তার যে জাংচার, তার যে বেস প্ল্যানেট, সে হচ্ছে আমাদের গুরু গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি আগামী 3 তারিখ 3রা ফেব্রুয়ারি তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ অশ্বিনী নক্ষত্র ত্যাগ করে বৃহস্পতি ভরণী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। তার পরবর্তী মোটামুটি প্রায় 2.5 মাসের জন্য এই নক্ষত্র পরিবর্তন পূর্বেও ঘটেছে একবার, কিন্তু এটা তার ফাইনাল স্টেজে নক্ষত্র পরিবর্তন। এরপরে বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্র, তারপরে রোহিণী নক্ষত্র, তারপরে মৃগশিরা নক্ষত্রে চলে যাবে এবং মৃগশিরা নক্ষত্রে গিয়ে অর্থাৎ সেটা বৃষ রাশিতে 9 অক্টোবর সে বকরি হবে, প্রায় 27 ডিগ্রির কাছাকাছি অবস্থান করবে টেন্টেটিভলি। তো এই যে একাধিক নক্ষত্রে সে গোচর করবে, এই নক্ষত্রগুলোতে কিন্তু সে পুনরায় প্রত্যাবর্তন করবে না। তার মধ্যে প্রথম হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্রের যে গোচর সংগঠিত হবে সেটা 17 এপ্রিলের পরে সেই কৃত্তিকা নক্ষত্রে কিন্তু বৃহস্পতি একবারই গোচর সংগঠিত করবে। তো যাই হোক, সেটা পরের ফেজের আলোচনা যখন আসবে তখন সেটা নিয়ে আলোচনা করব। বর্তমানের যে আলোচনাটা কনসেন্ট্রেট থাকবে সেটা হচ্ছে বৃহস্পতি পুনরায় এবং আপাতত পরবর্তী প্রায় 11 বছরের জন্য বৃহস্পতি ভরণী নক্ষত্রে প্রবেশ করছে আগামী 2.5 মাসের জন্য। এবং এই নক্ষত্রে যে 10 ইয়ার টাইমটা রয়েছে সেটা আপনাদের আমি বলে দিচ্ছি, নবাংশ ভিত্তিক অবস্থানটাও বলে দেব। সেটা হচ্ছে আগামী 3রা ফেব্রুয়ারি প্রায় বিকেল 3:34 বৃহস্পতি অশ্বিনী নক্ষত্র ত্যাগ করে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে এবং ভরণী নক্ষত্রে সে অবস্থান করবে 16/4/2023 ভরণী নক্ষত্রে সে অবস্থান করবে 16/4/2023 পর্যন্ত। তারপরে সে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। আমি পার্টিকুলার টাইমটাও আপনাদের বলে দেব যদি আলোচনার মধ্যে সে প্রেক্ষাপট আসে। যাই হোক, এই ভরণী নক্ষত্রের পূর্বে যখন অশ্বিনী নক্ষত্রে থেকে ভরণী নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করেছিল সেটা হচ্ছে 21শে জুন হয়েছিল 2023-এ। 21শে জুন বেলা 11:32 এবং এই অশ্বিনী নক্ষত্র মানে ভরণী নক্ষত্রে বৃহস্পতি বকরি হয়েছে 4 সেপ্টেম্বর, সেটা তুলা রাশির নবাংশে প্রায় 21 ডিগ্রির কাছাকাছি। তারপরে সে নিচের দিকে নামতে নামতে সে যখন সিংহ রাশির নবাংশ থেকে কর্কট রাশির নবাংশে চলে এসছে, সঙ্গে সঙ্গে সে পুনরায় অশ্বিনী নক্ষত্রের লাস্ট চরণে প্রবেশ করেছে। সেই সময়টা ছিল হচ্ছে 26শে নভেম্বর। তো 26শে নভেম্বর থেকে 26শে ডিসেম্বর, 26শে জানুয়ারি এবং তারপরেও আরো মোটামুটি 7 দিন, তার মানে মোটামুটি প্রায় 70 দিনের মতন বৃহস্পতি একটি নবাংশেই বসে রয়েছে, সেটা হচ্ছে কর্কট রাশির নবাংশ। আমি বহু লোকের সাথে আলোচনায় কথা বলেছি বা অনেকের সাথে ফোনেও কথা বলেছি যে এই নক্ষত্রে 70 দিন অবস্থান করার জন্য আমাদের যে ডেইলি, আমাদের যে রোজনামচা মানিটারি যে কনস্ট্রেইনস, সেটা কিন্তু সমাজের মধ্যে তৈরি হয়েছে। আমাকে বহু লোক প্রশ্ন করেছিল যে এটা বৃহস্পতির তুঙ্গস্থান, সেখানে কি করে তৈরি হয় বা মুক্তমুখ। সেটা তুঙ্গস্থান, সেই জন্য তুঙ্গস্থানকে তুঙ্গ হলেই যে সবকিছু ফল দিয়ে দেবে এরকম ব্যাপার নয়, আবার নিচ হলেই মকরের ক্ষেত্রেই যে সবকিছু ফল দিয়ে দেবে সেরকম নয়। অনেক কিছু প্রেক্ষাপটের উপর ডিপেন্ড করে সবকিছু। আমি উদাহরণ দিয়েও বলেছিলাম যে মনে করুন যে একজন পৃথিবীর কোনো সম্পদশালী কোনো ব্যক্তি, আমি রাজা হিসাবে বলেছিলাম, মনে করুন তার একটি সন্তান আছে, সে রাজপুত্র, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, যার জন্য তার মনে করুন তিনি কোন স্টেটে রয়েছে সেটা তিনি ইমাজিন করতে পারছেন না। এইরকম কিছু তুঙ্গ অবস্থানেও গ্রহ ডিফাংক্ট হয়ে থাকে এবং মানুষের বুদ্ধিকে হরণ করে নেয়।
বৃহস্পতি যখন কোনো জায়গায় স্ট্যাটিক পজিশনে অবস্থান করে, নর্মালি বৃহস্পতির যে অ্যাভারেজ ভেলোসিটি সেটা 12 মিনিট থাকে। বৃহস্পতি যখন উচ্চ গতিতে চলে, অতিচার গতিতে, আজকে যখন আমি ভিডিও রেকর্ড করছি সেটা 23 তারিখ রাত্রিবেলা, তো বৃহস্পতি মোটামুটি আর 16-17 দিন পর থেকে উচ্চ গতিতে চলে যাবে 10-11 মিনিটের, এবং সেটা 14 মিনিটের মতন চলে যায়। তো সেই সময় তার একটা ডিগ্রি ক্রস করতে 4.5 দিন সময় লাগে সেই অবস্থায়। তো 4.5 দিনে একটা ডিগ্রি, তার মানে একটা নবাংশ, মানে 200 মিনিট, 10 ডিগ্রি 20 মিনিট, সেটা কাভার করতে জুপিটারের 14.5 দিনের মতন সময় লাগে। এই 14.5 দিন সময় একটা নবাংশে থাকে। আর বৃহস্পতির মুভমেন্ট, মনে করুন আমি 2 তারিখ রাত্রিবেলা অনুষ্ঠানটা করছি, তাহলে সেই 70 দিনের মধ্যে বৃহস্পতির মুভমেন্ট মাত্র 2 ডিগ্রি হয়েছে। 2 ডিগ্রি সে পিছন দিকে গেছে, আবার 2 ডিগ্রি সে সামনের দিকে এসছে, তো গ্রসলি 4 ডিগ্রি। এতটা সময় নেওয়ার মতন কথা নয়। তো যার দরুন মানুষের বুদ্ধি হরণ করে নিয়েছে। আমি অনেক বুদ্ধিমান মানুষেরও দেখেছি বুদ্ধি এ সময়, কিন্তু তার সিঙ্ক্রোনাইজেশনের অভাব ঘটেছে। যাই হোক, সেটা সময় যখন ঠিক হবে তখন অটোমেটিক্যালি তার মধ্যে সেটার পুনরায় অভিব্যক্তি আসবে আর কি। তো ভরণী নক্ষত্রে বৃহস্পতির গোচর কিরকম হবে সেটার উপরে আজকের মুখ্যত আলোচনাটা থাকবে। আমি ভরণী নক্ষত্র নিয়ে একদম সেপারেটলি আলোচনা আমার আছে। আমার এখানে যে প্রায় 500-র কাছাকাছি ভিডিও আছে, সেখানে আপনারা একটু খুঁজলে লাস্ট 1 বছরের মধ্যেই পেয়ে যাবেন। তো ভরণী নক্ষত্র নিয়ে সেখানে ডিটেইলড বলা আছে। দেখুন, কালপুরুষের দ্বিতীয় নক্ষত্র আমি একটু বলে নিয়ে তারপরে এর এফেক্টটাতে চলে যাব, তারপরে লগ্ন রাশি ভিত্তিক এফেক্টটাতে যাব। তার আগে আরেকটা জিনিস বলে দিই, ভরণী নক্ষত্রের যে 4টে চরণ আছে সেটা সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত বিস্তার করে। তো বৃহস্পতি নবাংশে যে গোচরগুলো থাকবে তার টাইমিংটা বলে দিই। সেটা হচ্ছে 3 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি সে ভরণী নক্ষত্রের প্রথম চরণে থাকবে, অর্থাৎ 13 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। 27 ফেব্রুয়ারি থেকে 16ই মার্চ এই যে সময়টা, সে ভরণী নক্ষত্রের দ্বিতীয় চরণে চলে যাবে, অর্থাৎ 16 ডিগ্রি 40 থেকে 20 ডিগ্রি পর্যন্ত, সেটা কন্যা রাশির নবাংশ। তারপরে যে সময়টা আছে সেটা 17ই মার্চ থেকে 2রা এপ্রিল, সেটা ভরণী নক্ষত্রের তৃতীয় চরণ এবং তুলা রাশির নবাংশ, সেটা থাকবে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। আর ভরণী নক্ষত্রের চতুর্থ চরণ যেটা বৃশ্চিক রাশির চরণ, সেটা হচ্ছে 2রা এপ্রিল থেকে মোটামুটি 17ই এপ্রিল রাতের দিক পর্যন্ত। এই সময়টা কিন্তু বৃহস্পতি নবাংশে বৃশ্চিকের ঘরে অবস্থান করবে এবং সেটা 23 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। এই দিনের পরে কিন্তু বৃহস্পতি রবির নক্ষত্র কৃত্তিকাতে প্রবেশ করবে। তো সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও তো হবে, এবং যথারীতি বৃহস্পতির বৃষ রাশিতে জেনারেল গোচরের উপরেও আলোচনা হবে, সেটা ল্যাটার ফেজে। আমি এই ভরণী নক্ষত্র নিয়ে কনসেন্ট্রেটেড আলোচনা আপনাদের করে দিলাম। দেখুন, কালপুরুষের দ্বিতীয় নক্ষত্র ভরণী নক্ষত্র, যার বিস্তার হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট থেকে মেষ রাশিতে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত তার বিস্তার আছে। তো আমরা আপনাদের বিস্তার সম্পর্কে ব্যাপারটা বললাম। এরপর যেটা বলবো সেটা হচ্ছে ভরণী নক্ষত্র অ্যাকচুয়ালি 3 স্টার কনস্টিলিউশন, অর্থাৎ 3টে তারা একসাথে একটা যে নক্ষত্রপুঞ্জ তৈরি করছে সেটাকেই আমরা সমবেতভাবে ভরণী নক্ষত্র বলি। এবং এই 3 স্টার কনস্টিলিউশনটা অনেকটা একটা ট্রায়াঙ্গেলের মতন। এই ট্রায়াঙ্গেলের শেপটা যার 2টো বাহু, ত্রিভুজের 2টো বাহু দুদিকের, এই 2টো বাহু সমান, এবং নিচের যে বেসমেন্টটা, সেই বেসমেন্টটা হচ্ছে কম্পারেটিভলি কম। অর্থাৎ সেই ট্রায়াঙ্গেলের যদি মাঝ বরাবর একটা লাইন টানে, তাহলে দুদিকে দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হবে। এটা মোটামুটি ট্রায়াঙ্গেলের শেপ আর কি বোঝা যায়। অর্থাৎ
এই ত্রিভুজের দুটো বাহু সমান, বেসমেন্টটা ছোট, এরকম একটা ট্রায়াঙ্গেল শেপ হিসাবে ভরণী নক্ষত্রকে দেখা হয়। ভরণী নক্ষত্রের যে সিম্বলিজম আছে সেটা আমরা বলি যোনি আকারে। এবার এই শব্দের সাথে আমাদের যারা ভগবান যেরকম বলেছেন আর কি, স্বল্প মেধা সাম যে কথাটা বলেছে, সেই কথার সাথে আমাদের ইন্দ্রিয় সুখানুভূতি বা এরকম কিছু একটা তুল্যমূল্য বিচার আমরা খুব সাধারণ অর্থে করিনি, কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি তা নয়। আমাদের যে এই এন্টায়ার জড়জগৎ আছে, এই জড়জগতে 84 লক্ষ যোনি আছে। এই 84 লক্ষ যোনি মানে আমাদের এই মেটেরিয়াল লাইফ আমরা যখন পাই, এই মেটেরিয়াল লাইফ আমরা কোন প্রাণীর থ্রু দিয়ে সে মেটেরিয়াল লাইফ পাবো, অর্থাৎ তার যে উৎপত্তি, তার যে সোর্স, সেটাকে আমরা ব্যাখ্যা করি সেই যোনি আকারে। তার কর্মফল অনুসারে সে যত বেটার কর্মফলের দিকে যেতে থাকে, বেটার কর্মফল মানে তার সোল যত বেটার কর্মফল ডিরাইভ করে তার বডির কর্মকাণ্ডের মাধ্যমে, তো তার সোলের তত উত্তরণ ঘটতে থাকে। এবং সর্বোপরি যে উত্তরণ সেটা হচ্ছে মানুষ। আহার, নিদ্রা, ভয়, মৈথুনম, এই 4টে কাজ এই ইহজগতের সমস্ত প্রাণী করে থাকে তার তার নির্দিষ্ট শ্রেণীবিভাগ অনুসারে। মানুষের মধ্যে যে জিনিসটা ডিফারেন্স আছে সেটা হচ্ছে কনসেন্স আছে, বিবেক আছে। 98% মানুষ কলিযুগে যেটা হয় তার মধ্যেও, মানে আমি যদি পার্সেন্টেজ ছেড়ে দিই সেটা গাণিতিক হয়ে যায়, সেটা পৌরাণিক বেসের থেকে বলছি, সেটা হচ্ছে বিবেকের অবলুপ্তিটা ঘটে। আমি অনেক এজেড মানুষকে আমি বলছি, গতদিনেও আমি বলেছি, তাদের মধ্যে কিন্তু আমি বিবেকের অবলুপ্তি দেখেছি, স্পেশালি শনি যখন রাহু নক্ষত্রে প্রবেশ করেছে তারপর। আবার অনেক ছোট মানুষকে আমি দেখেছি, ছোট মানে বয়সে ছোট আর কি, 28, 30, 35, 40 বছরের মধ্যে মানুষকে আমি দেখেছি, তাদের মধ্যে কিন্তু একটা রিভার্স এক ধরনের বলতে পারেন মেকানিজম তার সোলের, সেটা কিন্তু দেখা গেছে। তার মধ্যে কিন্তু অনেক চেতনা চৈতন্যের কিন্তু উদয় আমরা দেখতে পেয়েছি। তো অন্তত আমি যেভাবে অবজার্ভ করি সেভাবে দেখেছি আর কি। অনেক ভালো প্রফেশনের সাথে যুক্ত লোক যে জাহির করে, কিন্তু তার মানে অ্যাকশনের ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটি দেখা গেছে, স্পেশালি এজেড মানুষ। এটা কিন্তু বারবার বলছি, এরকম নয় যে কম এজে সেটা দেখা যায়নি, সেটা তো আকচার দেখা যায়, তার বুদ্ধি বা অভিজ্ঞতা কমের দরুন সেটা অনেক সময় হতে পারে, কিন্তু একটা এজেড মানুষের ক্ষেত্রে সেটা কিন্তু অভিপ্রেত নয়। তো সেই জিনিস দেখা গেছে। তো আমাদের এই যে উৎপত্তি, তার সাথে এই ভরণী নক্ষত্র যুক্ত থাকে। ভরণী নক্ষত্রের মধ্যে যে গুণ থাকে তার মধ্যে কোনো মানে সাত্ত্বিক গুণ প্রায় নেই বললেই চলে, বলা যেতে পারে 70%। আবার সেই পার্সেন্টেজে আসছি, সেটা হচ্ছে তার মধ্যে রাজসিক গুণ আছে এবং টেন্টেটিভলি 30%-এর মতো তামসিক গুণ বর্তমান আছে। এবং যে দেবতা এবং এই যে যোনি পার্ট আছে তার সাথে যে ডেইটি তার সাথে যুক্ত আছে, সে হচ্ছে আমাদের ধর্মরাজ, অর্থাৎ যম, আমাদের মৃত্যুর দেবতা হিসাবে যাকে আমরা নর্মালি বলে থাকি। কিন্তু অ্যাকচুয়ালি যমরাজ হচ্ছে ন্যায়কারক, তিনি হচ্ছে আমাদের জাস্টিসের দেবতা, যেই কাজের জন্য ভগবান তাকে নির্দিষ্ট মানে ক্ষমতা তার উপরে বর্তে রেখেছে, যে কাজ তিনি এক্সিকিউট করেন বাই দ্য ব্লেসিংস অফ দ্য গড, সুপ্রিম পার্সোনালিটি অফ গড। তো সেই হিসেবে তার নাম শুনলেই বহু জায়গায় আমাদের মধ্যে একটা ভীতি বা এরকম কিছু, এরকম কোনো ব্যাপার নেই। সবার একটা কারকতা আছে, যারা এই 3 গুণের মধ্যে আছে একদম ব্রহ্মলোক পর্যন্ত, তাদের প্রত্যেকের একটা কারকতা আছে, সেই কারকতা অনুসারেই সে তার কাজ করবে, তার বাইরে করবে না, এবং সেটা ডিফাইন্ড আছে আর কি। তো যমরাজ অ্যাকচুয়ালি কি হয় যে আমাদের যে সোল, আমাদের সোল যখন আমাদের বডিতে থাকার জন্য আর উপযুক্ত না থাকে,
তখন সেই সোল আমাদের বডি থেকে বেরিয়ে যায়। সেটা বয়সজনিত কারণে হতে পারে, কোনো বাচ্চা, খুব খারাপ উদাহরণ দিচ্ছি, যে প্রিনাটাল গ্রোথেই তার কোনো কারণে তার ডেথ হয়ে গেল, মাতৃগর্ভেই হয়ে গেল, বা তার 2 বছর বয়স, সেই বয়সেই তার হলো, এরকম নয় কিন্তু তাকে অ্যাপারেন্টলি দেখে সুস্থ মনে হচ্ছে মানে সে তার শরীরে থাকার, যেটা তার কর্মফল দ্বারা মানে সে নিয়ে এসেছে মেটেরিয়াল, তার যতখানি এক্সিস্টেন্স এই জগতে থাকবে, সেই দেহটার যতক্ষণ পর্যন্ত মানে তার এক্সিস্টেন্স থাকবে এই জগতে, ততক্ষণ সোল থাকবে। সোল লিবারেট করে গেলে সেটা একটা জড় পদার্থে পরিণত হবে এবং তার ডিকম্পোজিশন শুরু হয়ে যাবে ন্যাচারাল নিয়মে, এবং এটা সমস্ত প্রাণীর ক্ষেত্রে এক। তো তখন যেটা হয় যে তার নির্দিষ্ট কর্মকাণ্ড অনুসারে যমদূতেরা আসে এবং তারা তাকে তার নির্দিষ্ট যে লোক আছে সেখানে নিয়ে যায়। তার পদ্ধতি আছে, সেটা যারা গরুর পুরাণ পড়েছেন তার নির্দিষ্ট ভগবানকে গরুরজি প্রশ্ন করেছেন এবং ভগবান তার পরিপূর্ণ উত্তর দিয়ে গেছেন যে কি হয় কি না হয়, বৈতরণী কিভাবে পার হয়, কিভাবে তার জন্য শাস্তি নির্দিষ্ট করা থাকে, তো সমস্ত কিছু। এবং আমরা যে বলি পাপ হয় পূর্ণ হয়, এই পাপ পূর্ণ এই সমস্ত কথাটাই মেটেরিয়াল কথা। পূর্ণ হওয়া মানেও কিন্তু আপনি লিবারেট করতে পারবেন না এখানে, সেটাও কিন্তু 3 গুণের মধ্যবর্তী। মনে রাখবেন, সাত্ত্বিক গুণের প্রাধান্যও কিন্তু আপনি গুণের মধ্যেই থাকছেন, গুণের বাইরে বেরোতে পারছেন। অবশ্যই সেটা বাকি দুটো গুণের থেকে শ্রেষ্ঠ, কিন্তু সাত্ত্বিক গুণ মানে সেটা নয় যে আপনি দুটো গুণের মানে 3 গুণের বাইরে চলে যাচ্ছেন। 3 গুণের বাইরে না গেলে বা বাইরে যাওয়ার প্রচেষ্টা না থাকলে লিবারেশনটা কখনো সম্ভব নয়, মানে অন্তত ইহ জগৎ থেকে। তবু আমাদের প্রাইমারি ইন্টেনশন থাকবে যে ওই গুণটাতে পৌঁছানো, সাত্ত্বিক গুণের জায়গাটাতে পৌঁছানো। তো এই নক্ষত্রের মধ্যে সেই গুণাবলী কিছু নেই। কেন নেই সেটা আমি পরবর্তীকালে বলছি। আর সুতরাং এক্ষেত্রে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে সৃষ্টি দেখাচ্ছে, তার সাথে সেই মেটেরিয়াল, মানে যে মেটেরিয়াল স্পেসিস আমরা এখানে মানুষ হিসাবে কল্পনা করছি, তো মানে আলোচনা করছি, তো মানুষের ক্ষেত্রে সেটা, এবং তার ডিস্ট্রাকশন মানে তার ডিস্ট্রয় অংশটা দেখাচ্ছে। শুধু ডিস্ট্রয় নয়, সে তার পাপ পুণ্যের কারকতা অনুসারে সে কোন জায়গায় যাবে এবং পুনরায় তার রিবার্থ হবে, সে কোন যোনি প্রাপ্ত হবে সেটাও কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ একটা সাইকেল এখানে শো করছে। এবং দেখুন এই সাইকেলটা শুরু হচ্ছে সিংহের ঘর থেকে। যারা আমার অনুষ্ঠান মোটামুটি 2014-15 সাল থেকে, যখন আমি গ্লোব টিভিতে অনুষ্ঠান করতাম, তখন আমি অনেকবার একটা কথা বলতাম যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রচুর সনাতন অ্যাস্ট্রোলজার আছে যারা রবির ঘর থেকে 1, 2, 3, 4 করে দেখে। তো দেখার মধ্যে একটা কারণই হচ্ছে রবি হচ্ছে সৃষ্টি, রবি প্রাণকে দর্শায়। তো সেই হিসাবে সেখান থেকে দেখার কিছু প্রথা পদ্ধতিও রয়েছে। আবার অনেকে চন্দ্রের ঘর থেকেও দেখে, সেটা মায়ের ঘর, তো সেই হিসাবে সেই ঘর থেকেও দেখার প্রথা পদ্ধতি রয়েছে। তো এখানে দেখুন আবার ডিস্ট্রাকশন, এখানে যে লাস্ট যে রুমটা রয়েছে সেটা বৃশ্চিক আছে, যেটা কালপুরুষের 8ম ঘর, এবং সেখানে এসে মানে এই নক্ষত্রের পরিসমাপ্তি ঘটছে। তো এই নক্ষত্রের মধ্যে একাধারে আমাদের মেটেরিয়াল জগতে আসা এবং মেটেরিয়াল জগৎ থেকে যাওয়া, এই 2 কারকতাই যুক্ত রয়েছে। এবং এর যে নক্ষত্র লর্ড সে হচ্ছে শুক্রকে দেওয়া আছে। তো এই নক্ষত্রের মধ্যে আপনাকে প্রথমেই বলেছি যে গুণাবলী হিসাবে এর মধ্যে কিন্তু 2/3 মোটামুটি রাজস গুণ আছে এবং 1/3 এর মধ্যে তামস গুণ বর্তমান আছে। তো রাজস এবং তামস গুণ যাদের মধ্যে বর্তমান থাকবে, সেই নক্ষত্রের মধ্যে থেকে কি লিবারেশন সম্ভব সেটা নয়। এই নক্ষত্র মেটেরিয়াল জায়গাটা নিয়ে মুখ্যত বিবেচনা করবে। মেটেরিয়াল জায়গা নিয়ে বিবেচনা করছে মানে তার সেখান থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই তা নয়, কিন্তু তার বিভিন্ন ধাপ আছে। আলোচনাটা অনেক বেশি ডাইভার্সিফাইড হয়ে যাবে, আমি কনসেন্ট্রেট করার চেষ্টা করছি। তো যাই হোক, এই নক্ষত্রের কতগুলো ফাইন্ডিং আপনাদের বলে দিই। সেটা হচ্ছে পিত্ত দোষ, আমরা বাতপিত্ত কফের যে 3 প্রকার দোষ আমরা বলি, তার মধ্যে পিত্ত দোষ হচ্ছে এই নক্ষত্রের মেইন কারকতা আছে। এবং এই নক্ষত্রের সাথে যে পশু যুক্ত আছে সেটা হচ্ছে স্ত্রী হাত যুক্ত আছে, এবং তারই মানে
যে যোনি বলুন বা যাই বলুন, এই অংশই কিন্তু যুক্ত রয়েছে। মূলত যে গাছ যুক্ত রয়েছে সে কিন্তু আমলকি যুক্ত আছে। এবার আমলকি অ্যাকচুয়ালি দোষ নাশক, অর্থাৎ বাত পিত্ত কফ আমাদের শরীরের, তার নাশক একমাত্র আমলকি। এই এন্টায়ার ওয়ার্ল্ডে এখনো পর্যন্ত যা ডিটেকশন হয়েছে, একসাথে তিনটে দোষকে যে ডিস্ট্রয় করতে পারে। আর সেই হিসাবে ওকে দেওয়া হয়েছে যে এর মধ্যে ঊর্জা, মানে এর মধ্যে ডিজায়ার, লোভ, লাস্ট, এগুলো এত পরিমাণে বেশি আছে যে এটা যাতে কোনোভাবে আমাদের ভারসাম্যকে বিঘ্নিত না করতে পারে, সেই জন্য এর একটা ব্যারিয়ার হিসাবে আমলকিকে দেখানো রয়েছে। এবং যে পক্ষী এর সাথে যুক্ত রয়েছে সে হচ্ছে কাক, ক্রো। তো বুঝতেই পারছেন যে আপনারা বিভিন্ন টিভি সিরিয়াল বা এরকম জায়গায় বিভিন্ন কাল্পনিক জমলোকের ছবি দেখেছেন, সেখানে দেখবেন এই কাকের ছবি রয়েছে। বা আমরা অনেক সময় ঔষধ চলাকালীন আমাদের আত্মীয় পরিজন বেরিভমেন্টের সময়, তো সেই সময় আমরা কাককে খাবার দিই, তো তার সাথেও যুক্ত রয়েছে। কাক নিয়ে একটা অনুষ্ঠান করব, যদিও সেগুলো তো খুব একটা ইন্টারেস্টের ব্যাপার সবার ক্ষেত্রে হয় না। তো করার পরে কি হয়, তারা আমাকে বিরক্ত করতে থাকে। আমি অন্য হয়তো কাজ করছি, সেই সময় আমাকে ফোন করে বলে আপনি এসব উল্টাপাল্টা জিনিস নিয়ে কাজ করেন। তো সেই জন্য আমি বিরক্ত হই। কটা লোক দেখলো বা না দেখলো সেটা বিষয় না, বিরক্তটা দয়া করে করবেন না। যার দেখার ইচ্ছে হবে না সে দেখবেন না। আচ্ছা, আমাদের যে অংশকে দেখে আর কি শরীরের ক্ষেত্রে, সেটা হচ্ছে মস্তকের মোটামুটি ফোরহেড। আমাদের এই অংশকে মুখ্যত দেখে এবং শরীরের রিপ্রোডাক্টিভ অর্গানকেও কিন্তু দেখে। এটা প্রথমেই বললাম, আমাদের উৎপত্তি স্থল তার সাথেই যুক্ত, বিশেষত ফিমেল নক্ষত্র শুক্র, মানে সবসময় কিন্তু মহিলাকে, শুক্রকে যদিও মানে দেব হিসাবে, যখন মানে ডেমিগডস হিসাবে, তাকে কিন্তু মেল হিসাবেই, কিন্তু শুক্রের যে কারকতা সেটা কিন্তু মানে পুরুষ এবং প্রকৃতি কারকতা তার মধ্যে বেশি আছে। তো এই শুক্রের নক্ষত্রে শুক্রের যে প্রকৃতি, সেই প্রকৃতি যেটা আমাদের ক্ষেত্রে দেয়, দেখুন আমাদের শুক্র আমাদের ডিজায়ার, আমাদের অ্যাসপিরেশন, আমাদের সমস্ত রকম ভোগ সুখ এবং তার যে নিবৃত্তি, তার সমস্ত কিছু শুক্রের সাথে আমাদের বেসিক্যালি কিন্তু যুক্ত থাকে, একদম স্পেসিফিক স্তরে কিন্তু যুক্ত থাকে। আমাদের মেটেরিয়াল, আমাদের ধরুন বৈভব, আমাদের আর্ট অ্যান্ড কালচারের ফিল্ড, আমাদের যত রকম রাজসিক বা তামসিক গুণাবলী আছে, যে আমাদের রিপুদোষ থেকে শুরু করে আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের এভরিথিং কিন্তু এই নক্ষত্রের সাথে পরিষ্কারভাবে যুক্ত রয়েছে আর কি। বৈভব, সব মেটেরিয়াল জিনিস দেখবেন যুক্ত রয়েছে, যার একটা অংশ পর্যন্ত আপনি ভোগ করতে পারবেন, তারপরে আর ভোগ করতে পারবেন না, সেটা ট্রান্সফরমেশন হয়ে যাবে অন্য কারোর ক্ষেত্রে। তো এই নক্ষত্রের আমি সংক্ষেপে একটু বলে দিলাম। এই নক্ষত্রের যখন বৃহস্পতি গমন করবে তখন কি হবে, দেখুন শুক্র এবং বৃহস্পতি দুজনেই কিন্তু আচার্য, দুজনেই কিন্তু গুরু হিসাবে এখানে বর্ণনা করা হয়েছে। কিন্তু বৃহস্পতির যে গুরু, তার যে গুরুত্ব, সেটা কিন্তু ডিফারেন্ট দেন ভেনাস। ভেনাসের মধ্যে, আমি বারবার বলছি, ভেনাসের মধ্যে রাজস এবং তামস দুপ্রকার গুণাবলী কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, যেটা কিন্তু মানে বৃহস্পতির মধ্যে অলমোস্ট নেই। বৃহস্পতির মধ্যে রাজস গুণ আছে, কিন্তু তামস গুণ প্রায় নেই বললেই চলে, প্রায় নেই। 108টা নবাংশের মধ্যে মাত্র ওই 1.5খানার মতন নবাংশ, মানে আপনারা নবাংশকে তার ভাঙা যায় না, আপনারা দুটো ধরতে পারেন, মানে 106টা নবাংশ বৃহস্পতি কিন্তু সাত্ত্বিক এবং রাজসিক গুণাবলী দেয়, ওই দুটো নবাংশে সাময়িক তামসিক গুণাবলী দেয়। তো সুতরাং বৃহস্পতিকে আমরা সার্বিকভাবে
সাত্ত্বিক রাজসিক গুণাবলী হিসাবে ধরতে পারি। মানে দেখুন, ভগবান যেটা বলেছেন যে চতুর্বর্ণ ময়া সৃষ্ট গুণকর্ম বিভাগস্য, গুণ এবং কর্ম অনুসারে তিনি বর্ণের বিভাগ করেছেন। এবং বর্ণ হচ্ছে একটা স্টেট, একটা অবস্থা। এটা কোনো মানে মানে সেটা নিয়ে অধিকার করে জন্মায় না, এটা একটা অবস্থা, এটাকে অ্যাচিভ করতে হয়। তো সেই অ্যাচিভিং এর জায়গাটাতে বৃহস্পতির যে গুণ আছে, বৃহস্পতি মানে একজন গুরু এবং একজন সদাচারী গুরু, একজন ব্রাহ্মণ, তার স্টেট, কিন্তু তার মধ্যে ক্ষাত্র ধর্ম বর্তমান আছে। এটা কিন্তু বৃহস্পতির সব থেকে পজিটিভ জায়গা, মানে মেটেরিয়াল আসপেক্টে বা ধরুন মেটেরিয়াল থেকে স্পিরিচুয়াল আসপেক্টেও তার মধ্যে সব থেকে বড় পজিটিভ জায়গা যে তার মধ্যে ক্ষাত্র ধর্ম বর্তমান রয়েছে। যাদের উপনয়ন হয়েছে তাদের দেখবেন দ্বিজও বলা হয়, বা যারা পদ্ধতিগুলোর মধ্যে দিয়ে গেছেন দেখেছেন, যাই হোক, তো দেখবেন যে দ্বিতীয়বার যখন সে তার স্নান করার পরে সে যখন তার দ্বিতীয় মাতার কাছে সে যখন অন্ন বা তার খাদ্য ভিক্ষা করে, এটাই অ্যাকচুয়ালি ব্রাহ্মণের কাজ, তো সেটা সে যখন করে সে তখন সে যে মাতা হন, সে মাতা কিন্তু নর্মালি ক্ষাত্র ধর্মভুক্ত হয়। তার মানে তার মধ্যে দুটো কার্য পরিচালনা করবারই ক্ষমতা তাকে দেওয়া হচ্ছে। এটা কিন্তু বৃহস্পতির ধর্ম, শাস্ত্র অনুসারে বৃহস্পতির ধর্ম, দুটো কার্যই পরিচালনা করতে পারেন। তো কেন এই কথাগুলো বলছি, কারণ শুক্রের নক্ষত্রে বৃহস্পতির মধ্যেই দুটো গুণ ট্রান্সফর্ম হবে। সে শুধুমাত্র এক্ষেত্রে গুরুর রোল প্লে করবে না, সে কিন্তু ফিল্ডে নেমে সে তার অ্যাডমিনিস্ট্রেশন সামলানোর জন্য সে কিন্তু তার রুলিংও দেবে, সে কিন্তু তার ডিসিশন দেবে, বা ডিসিশনটাকে কার্যকর করবার জন্য তার যারা সাবঅর্ডিনেটেড আমত্ত রয়েছে তাদের কিন্তু সে সেখানে পরামর্শ দেবে। এই ধরনের প্রকৃতি এখানে কিন্তু দৃষ্ট হচ্ছে। তার সাথে যেটা হবে সেটা হচ্ছে নর্মাল যে মানিটারি যে ফ্লো। দেখুন, কালপুরুষের নবম এবং দ্বাদশ ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি তো দ্বাদশ ঘরের অধিপতি থেকে সে কালপুরুষের কোন ঘরে দৃষ্টি দেয়, সোজা তাকায় যখন, তো সোজা দৃষ্টি দেয় সে হচ্ছে 7th হাউসে, সেটা বুধের তুঙ্গ ঘর। তো সেটা কি করে, আমাদের ট্রেড অ্যান্ড কমার্সের ঘর। তো সেই ঘরটা আবার ষষ্ঠ ঘর আমাদের দৈনন্দিন যে জীবনযাত্রা পরিচালনার ক্ষেত্রে আমাদের যে কার্যপ্রণালী যেগুলো লাগে, সেই কার্যপ্রণালীর জন্যও কিন্তু ব্যয়িত ঘর। অর্থাৎ আপনি যে কাজই করুন, যাই করুন, একটা দেশ বা একটা জাতি বা মানে একটা এথনিক গ্রুপের তার ডেভেলপমেন্ট সবসময় সেখানকার চাষবাস, ব্যবসা বাণিজ্য সেগুলো থেকেই হয়। কারণ সেখান থেকে যিনি রাজা আছেন, গভর্নমেন্ট যে ফর্মে গভর্নমেন্ট থাক যেখানে, তার রেভিনিউ সোর্সটা সেরকমই হয়। আগে সেটা কাইন্ডে নেওয়া হতো যে তোমার শস্য যা উৎপাদন হবে তার এত অংশ তুমি দেবে, যা দিয়ে রাজকার্য পরিচালনা হবে। আর এখন সেটা আমরা ট্যাক্স আকারে দিই। বিভিন্ন দেশে বিভিন্ন রকম পদ্ধতি আছে। আমার বলার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে সেটা কিন্তু সাধারণ মানুষের মুখ্যত প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি তিন ধরনের কাজের থেকেই হয়। অর্থাৎ কৃষিকার্য, ব্যবসা বাণিজ্য বা সেবামূলক কাজ মুখ্যত। এবং এটা পুরোটাই কিন্তু মানে আপনারা যদি আমাকে খুব সাধারণভাবে জিজ্ঞাসা করেন যে এটা সরকারি না বেসরকারি, তাহলে আমি বলবো এটা পুরোটাই বেসরকারি। অর্থাৎ গভর্নমেন্ট চাইবে মানুষ কাজ করুক, গভর্নমেন্ট মানে যে কোনো দেশের রাজা তৎকালীন সময় কাজ করবে এবং সে তার রেভিনিউটা দেবে, তার দ্বারা সরকার সেটাকে মানুষের আবার কল্যাণ কার্যে সেটা আবার ঘুরে আসবে বিভিন্ন প্রপোজালের আকারে। এই যে কাজকর্মটা, এটা ব্যয় মানে বাধাপ্রাপ্ত হয়ে আছে গত প্রায় ধরুন 70 দিন যাবত।
অলমোস্ট কোনো মুভমেন্ট নেই, মোবিলিটি নেই জায়গাটাতে। এই মোবিলিটিটা কিন্তু আসতে শুরু করবে। আপনারা দেখতে পাবেন যে ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে নর্মালি যে ধরুন ট্রেড, কমার্স বা ধরুন বিভিন্ন আটকে থাকা প্রপোজাল, হ্যাঁ, আমাদের ধরুন আমাদের যে ফাইটার জেটের যে ধরুন ইঞ্জিন টেকনোলজি, সেই সমস্ত নিয়ে কাজকর্ম হচ্ছে, যে একটা বিভিন্ন দেশের সহচর্যে পার্টনারশিপে ডেভেলপ করা হবে, আর সাময়িকভাবে কিছু ট্রান্সফার অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এই সমস্ত বিষয়ে কাজকর্ম, সেই নিয়ে বিভিন্ন দেখবেন কাজকর্ম, যারা একটু খবর রাখেন আন্তর্জাতিক, সেগুলো আটকে রয়েছে কিছু কাজ, দেখবেন এই সমস্ত কাজের মধ্যে গতি আসবে। কারণ এগুলো এখন মানে প্রাইভেট, মানে কি বলবো, যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এগুলো সমস্ত কাজ হয়। তো এই সমস্ত কাজের গ্রোথ দেবে কিন্তু, এবং সেটা আমি একটা বড় আকারে বললাম, সেটা সাধারণ ফ্যামিলির ক্ষেত্রেও দেখবেন, যারা খুব সাধারণ কাজ করে, যে একটা ধরুন গ্রসারি শপ একজন পরিবারের কোনো গৃহস্বামী সে চালান, তার ক্ষেত্রেও দেখবেন কিন্তু মোবিলিটি আসছে। ব্যাপারটা কিছুই নয়, সমাজে যখন ফ্লোটা হয় তখন তার টিকিল ডাউন এফেক্ট হয়, অর্থাৎ সেই পয়সাটা চুইয়ে চুইয়ে আসে নিচের দিকে। এটা সর্বক্ষেত্রে হয়। যখন একজন লোকের আর্ন বাড়ে, সুতরাং তার সাথে যুক্ত যত ব্যক্তি আছে তারও কিছু কিন্তু আর্নিং বৃদ্ধি হয়। এটাই নিয়ম, সারা পৃথিবীতে যুগ যুগ ধরে এভাবেই ব্যাপারটা সংগঠিত হয়েছে। তো সেই জায়গাটা কিন্তু বেটার হবে। তো ধনপ্রাপ্তির জায়গাটা বেটার আছে। কিছু কিছু বেশ কঠিন এবং খুব যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার, এবং যারা মোটামুটি ধরুন ডিসিশন মেকিং অথরিটিতে আছে, এবং যেহেতু বৃহস্পতি, সেহেতু আপনি বিশ্বব্যাপী দেখবেন খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জায়গা তৈরি হবে। শুক্রের এই ভরণী নক্ষত্র, বিশেষত আপনি যদি মেল ক্যারেক্টার হন, এ কিন্তু অত্যন্ত পরিমাণে ফ্যামিলিকে সে কিন্তু লুক আফটার করার জায়গাটা অনেক বেশি থাকে। তো প্রত্যেকের মধ্যে, যার মধ্যে ব্যাপারটা মাঝারি আছে বা অল্প আছে, তাদের ক্ষেত্রে বাড়বে, যাদের মধ্যে বেশ অনেকটাই আছে তার মধ্যে আরো বাড়বে। মোটমাট সে পরিবারের সাথে কিন্তু সে কোনো না কোনোভাবে একাত্ম হওয়া, পরিবারের সুখ শান্তির সাথে নিজেকে যুক্ত করা, এবং একটু বেশি রকম ভাবে যুক্ত করা, পরিবারের জন্য আরো বেটার কর্ম করা, এই ধরনের কিন্তু ব্যাপার তার মধ্যে দৃষ্ট হবে। সমতা রক্ষা করা পরিবারের মধ্যে, বা ধরুন আপনি কোনো অর্গানাইজেশনে কাজ করছেন, সেখানে একটা যে ব্যালেন্স আছে, সেটা মেনটেনেন্সের জায়গাটাও কিন্তু খুব ভালো থাকবে। পুরুষ এবং প্রকৃতি, এটা কিন্তু ব্যালেন্স থাকবে এখানে। আপনি ধরুন জেমিনেশন, বার্থ, ক্রিয়েশন, এগুলো কিন্তু যারা অকাল্ট সায়েন্স আছে সেই সমস্ত জায়গাতেও কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট দেবে। নতুন ইনিশিয়েটিভ, নতুন ব্যবসা করা, কি জাতীয় ব্যবসার ক্ষেত্রে বেটার ফল দেবে, যেমন ধরুন এডুকেশন, কিন্তু মডার্ন এডুকেশন, কোনো কেউ ধরুন এমন কোনো সাবজেক্টের উপরে পড়াশোনা করতে চাইছে যেটা আধুনিক, যুগোপযোগী, কিন্তু তার আবার ট্রেডিশন ফ্যাক্টরও আছে। জুপিটার কিন্তু ট্রেডিশনকেও দর্শায়, অর্থাৎ হঠাৎ করে কোনো একটা জিনিসের আবির্ভাব হলো এবং সেই জিনিসটা নিয়ে খুব এরকম হয় না, হয়তো সেটা কম চর্চা হয়েছে, এখন এসে অনেকটা বেশি চর্চা হবে, এই ধরনের কিন্তু সম্ভাবনা বেশি পরিমাণে রয়েছে। তার সাথে যেটা আছে সেটা যে কোনো পেট্রোকেমিক্যালসের যে সমস্ত প্রোডাক্ট আছে তার, বা ধরুন নর্মাল কেমিক্যালের যে সমস্ত আছে, রেডিও অ্যাক্টিভ যে সমস্ত ম্যাটার আছে, সেই সমস্ত ম্যাটারের ওপরে যে সমস্ত ধরুন আমাদের পরমাণু চালিত বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র আছে, সেগুলোর জন্য সেগুলোকে আরো মডিফাই করা, সেগুলোকে আরো বাড়ানো, বা পৃথিবীর সমস্ত ক্ষেত্রে দেখবেন এই রিলেটেড জায়গায় কিন্তু কাজ হবে। বা বিভিন্ন ধরুন জলযান বা বিভিন্ন যুদ্ধ জাহাজ, সেগুলো পরমাণু শক্তি চালিত আছে, এই ধরনের কিন্তু কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি হবে।
এবং সেখানে জব জেনারেশন হবে, বা ন্যাচারাল গ্যাস, তেল, সেই সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছে তাদের কিন্তু বেটার হবে। সাদা যে সমস্ত ধাতু আছে, যেমন ধরুন সিলভার আছে, মাইকা আছে, বা অন্যান্য ধরুন প্ল্যাটিনাম আছে, তো এই সমস্ত ধাতুর কিন্তু তার দ্য প্রাইস লেভেল স্লাইট একটু বাড়বে এবং এর চাহিদাও বাড়বে, বা এই সংক্রান্ত ধাতু দিয়ে যারা কাজ করেন, ইভেন যারা মনে করুন যে সেটারই আর্টিফিশিয়াল কোনো ফর্মের, আমি এখানে কালারটা বলছি, কিন্তু এখানে ধাতুর ভেতরে যেটা আছে সেটা না, কালারটা যদি সেই স্টিল কালার্ড হয় তাহলে কিন্তু সেই জাতীয় জায়গাটাতে স্টিল বা সাদা এরকম কোনো ধাতু হয়, তাহলে তার সেই সংক্রান্ত কোনো প্রোডাকশন ভালো হবে। রেস্টুরেন্ট, হোটেল, বিভিন্ন একটু বিলাসবহুল বিভিন্ন হোটেল, পর্যটন, তার কিন্তু ব্যবসা এই সময় কিন্তু বৃদ্ধি পাবে। তার সাথে বিভিন্ন রকম ধরুন কার সার্ভিস, ফেরি সার্ভিস, জলের মধ্যে দিয়ে যেগুলো চলছে, বা ধরুন ইভেন এভিয়েশন সেক্টরে, সেখানেরও কিন্তু ডেভেলপমেন্ট আছে, কারণ এই মুহূর্তে শনিও রাহু নক্ষত্রে আছে এবং সে কিন্তু নবাংশে খুব দ্রুত, অন্তত 10 তারিখ ফেব্রুয়ারি মাসে সেও কিন্তু কুম্ভের ঘরে চলে যাবে। তো সেক্ষেত্রে বর্গোত্তম সিচুয়েশনে চলে যাবে আর কি, 13 ডিগ্রি 20 মিনিট ক্রস করলে। তো সেক্ষেত্রে শনি দৃষ্টি সম্পূর্ণ বৃহস্পতির ওপর থাকবে এবং তারা নবাংশেও একে অপরের সপ্তমে অবস্থান করবে। তো সেটা এভিয়েশন এর জায়গায় কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট আছে এবং বিভিন্ন দেশে যার যার রেসপেক্টিভ যেখানে যেরকমভাবে ফর্ম অফ গভর্নমেন্ট আছে, তারা কিন্তু সেই রকমভাবে তাদের এভিয়েশনের ক্ষেত্রে ডেভেলপমেন্টাল কিছু ডিসিশন নিতে পারে। আমাদেরও যে সমস্ত দেশের এভিয়েশন সেক্টরে ডেভেলপমেন্ট, বা গ্লাইডিং বিভিন্ন কাজের ডেভেলপমেন্ট, বা ধরুন আমাদের কোনো পেন্ডিং কাজ যেগুলো রয়েছে সেই সংক্রান্ত কাজগুলো আরো অগ্রগতি হওয়া দ্রুত, সেটা কিন্তু লক্ষ্য করা যাবে। এক্ষেত্রে বুধও কিন্তু ওই সময় মোটামুটি আরেকটু পরের দিকে ওই কুম্ভ রাশি দিয়ে গোচর করবে আর কি। আপনাদের বিভিন্ন রকম বিদেশ যাত্রা, ফরেন ট্যুর, এগুলো সংগঠিত হবে। আপনাদের যদি কোনো ডেট থাকে বিভিন্ন রকম এবং সেটা বড় অ্যামাউন্টে, সেটা কিন্তু রিপেড হবে এই সময়। আপনাদের যদি কোনো ডিউ ট্যাক্স থাকে বা এরকম কিছু থাকে, তো সেইগুলোর কিন্তু আপনাদের ক্ষেত্রে পেমেন্ট করবার জন্য সেই সংক্রান্ত কাগজপত্র আসতে পারে। এবার যেগুলো মানে একটু বিলাসবহুল জিনিস, সেটা হচ্ছে দামি গাড়ি, দামি বাসস্থান, বা দামি কোনো কমার্শিয়াল প্লেস, বা ধরুন কোনো দামি মোবাইল, কোনো ইলেকট্রনিক গেজেট, এই সমস্ত কেনার দিকে কিন্তু ঝোঁক আপনার বৃদ্ধি পাবে অনেক বেশি। অপোজিট জেন্ডারের প্রতি এক ধরনের আকর্ষণ অনুভূত কিন্তু এই সময় হবে। অর্থাৎ রিপুভিত্তিক যে দোষ আছে সেটা কিন্তু আমি আলোচনার শুরুতেই বলেছি, সেটা কিন্তু একটু বৃদ্ধি পাবে। তার সাথে যেটা বৃদ্ধি পাবে সেটা হচ্ছে এক ধরনের জেলাসি। সেটা দুটো মানুষ যদি একই ফিল্ডে থাকে এবং তারা কিন্তু একে অপরকে তার কারকতা অনুসারে একে অপরের প্রতি কিন্তু এক ধরনের একটু ঈর্ষা কাতর হওয়ার মানসিকতা আছে এবং একটু ডেনিগ্রেশন করা, দেখো তো আমারটা হলো না, তো এই জন্য হলো না, এই কারণে হলো না, এই লোকটি এ করলো, এই ভদ্রমহিলা জন্য হলো না, এরকম ধরনের। অর্থাৎ আমি যে একটা আমি যে দুর্বল জায়গায় দাঁড়িয়ে আছি সেই চিন্তাটা না করে, মানে এটা অ্যাকচুয়ালি একটা দুর্বল লোকের প্রথম নিদর্শন, যে নিজের দায়ভার অন্যের ঘাড়ে দিয়ে দেওয়া। তাতে কি হয়, সে মানে মনস্তাত্ত্বিক ভাবে কিছুটা রিলিভড হয়। এটা আমরা সবাই কম বেশি করে থাকি। যাদের মধ্যে কনসেন্স লেভেল যত বেশি আছে তারা কম করেন, আর যাদের ক্ষেত্রে যত নিম্নমানের আছেন তারা বেশি করেন। অর্থাৎ প্রথমে কোনো একটা জিনিসের দোষ অন্যের ঘাড়ে দিয়েই আলোচনাটা শুরু করা,
অর্থাৎ এবার তুমি আলোচনা করো, আমি আমার পক্ষ রেখে নিয়েছি, এরকম ব্যাপার। তো এই প্রবৃত্তি কিন্তু এই সময় অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। এবং খুঁত খুঁজে খুঁজে বার করা, ফল্ট ফাইন্ডার, এখানে ভরণী নক্ষত্রে এগুলো হচ্ছে নেগেটিভ জায়গা, ফল্ট ফাইন্ডার, সমালোচক। একটু আমরা বলি না যে বিভিন্ন পরনিন্দা পরচর্চা, পিএনপিসি করছে, এরকম এই ধরনের কাজ কিন্তু এই নক্ষত্রের মধ্যে খুব বেশি আছে। এবং অন্যের নামে দুর্নাম করে একটা অদ্ভুত রকম সুখানুভূতি পাওয়া এই নক্ষত্রের কাজ, সেটা কিন্তু মানে আমাদের যে আগের নক্ষত্র ছিল অশ্বিনী নক্ষত্রের চতুর্থ চরণও সেটা আছে। এটাও কিন্তু অবশ্যই মানে কর্কটের ঘর সেটাই কিন্তু দর্শায় পরনিন্দা পরচর্চার ক্ষেত্রে কিছুটা দেয়। তবে এক্ষেত্রে মানুষ খুব বেশি উৎসাহিত হয় না, কিছু মানে ঋণাত্মক মানসিকতার মানুষ ছাড়া, কিন্তু এক্ষেত্রে কিন্তু উৎসাহিত হবে। এবং এই উৎসাহের যদি ট্রেন্ড বলে, তাহলে আমি বলবো যে সেটা শহরের যে উচ্চ মানে একটু জীবন যেটা আছে, মানে যেখানে খুব দ্রুততা ব্যস্ততা, সেখান থেকে কমতে থাকবে, কমতে কমতে সেটা যত একটু ধরুন সুবারবানে যাবেন, একটু সেমি আরবান বা একটু একটু মডার্ন, একটু রুরাল বেল্ট কিন্তু তার মধ্যে টাউন ছোটোখাটো, সেখান থেকে একদম ভিলেজ, যত আপনি মফস্বলের দিকে যেতে থাকবেন তত কিন্তু ব্যাপারটা বাড়তে থাকবে জিনিসটা, অর্থাৎ শুক্রের নেগেটিভিটি সেখানে বেশি বাড়তে থাকবে। কিন্তু যেটা খুব আধুনিক শহর সেখানে কিন্তু ব্যাপারটা খুব লিমিটেড স্ফেয়ারে থাকবে, বেশি দূর ছড়াবে না, ব্যাপারটাকে কেউ অত বেশি আমলও দেবে না, যা হচ্ছে হচ্ছে যার মতন করে হচ্ছে। আচ্ছা, স্পেকুলেশন, যারা স্পেকুলেটিভ মানির ক্ষেত্রে কাজ করছেন তাদের জন্য কিন্তু ভালো জায়গা রয়েছে। বা যারা এডুকেশন দেন বিভিন্ন রকম, এডুকেশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু একটু সতর্ক থাকবেন। মানে আপনাকে ঠিক করে আপনার বিষয়টা, ধরুন আপনি কারোর কাছে ম্যাথামেটিক্স পড়ছেন, তো সেটা ঠিক করে শেখানো হচ্ছে কিনা সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। মানে আপনি খেয়াল রাখবেন মানে আপনাকেও সেই এলিজিবিলিটি থাকতে হবে যে আপনি সেই জিনিসটা বোঝেন, মানে কারুর কথায় কান না দিয়ে নিজে একজন যথার্থ ব্যক্তিকে দিয়ে ব্যাপারটা একবার করবেন, দেখবেন যে ঠিক করে শিখছে কিনা, না হলে কিন্তু সেই জায়গাটায় বাধাপ্রাপ্ত হতে পারে। আচ্ছা, 2 নম্বর যেটা হচ্ছে সেটা আমাদের যে র্যাশনালিটি আছে, আমাদের যে র্যাশনাল মাইন্ড আছে, সেটা কিন্তু অনেক বেশি বাধাপ্রাপ্ত হবে। তার জায়গায় আমরা অনেক বেশি ব্রাউন স্টাডি বা এক ধরনের একটা হ্যালুসিনেশন অফ লাইফের দিকে কিন্তু আমরা নর্মালি অনেকটা চলে যাব আর কি। আমাদের মধ্যে লোভ লালসা ডিজায়ার এগুলো কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এবং সেই অনুসারে আমরা পরিশ্রম করতে শুরু করব, যেটার অ্যাকচুয়াল কোনো প্রয়োজন নেই। কিন্তু সেটা পরবর্তী সময়, মানে যখন অ্যাকচুয়ালি আপনি কিছুদিন অতিবাহিত করার পরে সে যখন রোহিণী নক্ষত্রে চলে যাবে, কৃত্তিকা নক্ষত্র ছেড়ে, সেই সময় থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার এই যে গুলো হয়েছে করেছিলেন সেগুলো কিন্তু লং রানে খুব বেটার ফল দেবে না। বিভিন্ন লিটিগেশন আছে যে সমস্ত, বিশেষত জমি বাড়ি এই সমস্ত যে লিটিগেশন আছে, বা ধরুন বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত যে সমস্ত কোর্ট কেসেস আছে, স্পেশালি যেগুলো সিভিল কেসেস আছে, যেগুলো যার মধ্যে কোনো মানে ধরুন স্বামী স্ত্রী অত্যাচারিত এরকম ব্যাপারগুলো, মানে সেখানে কোনো ক্রিমিনাল ইন্টেনশন বা এরকম কিছু আর কি নেই, এরকম ধরনের যে সমস্ত জায়গা আছে সেগুলোর কিন্তু এ সময় মীমাংসা হওয়ার একটা জায়গা ভালো লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, আপনাদের এই সময় জব শিফটিং হওয়ার কিন্তু খুব একটা বড় যোগ আছে। অর্থাৎ দেখা যেতে পারে যে আপনি হয়তো ট্রেড করছেন, হঠাৎ কোনো মানে বস্তুর ট্রেড করছেন, দেখা গেল সেখান থেকে আপনি সার্ভিসের লাইফে চলে গেলেন। সার্ভিস আপনি একটা এমন কোম্পানি প্রোভাইড করলেন যারা মনে করুন যে সার্ভিস প্রোভাইড করে, সেরকম জায়গায়। বা ধরুন আপনি সার্ভিস করছেন, মানে সার্ভিস মানে চাকরি করছেন এক্ষেত্রে,
সেক্ষেত্রে গিয়ে দেখা গেল যে আপনি বিজনেসে কনভার্সন আপনার হলো, অর্থাৎ আপনার প্রফেশনগত কিন্তু একটা বড় রকম ট্রান্সফরমেশনের জায়গা এখানে কিন্তু লক্ষ্য করা যায়। এই নক্ষত্র কিন্তু ট্রান্সফরমেশনের সাথে যুক্ত ভীষণভাবে। তো সেই জায়গাটাও আপনারা খেয়াল রাখবেন আর কি। তারপরে ধরুন কেউ ধরুন সরকারি কোনো রাস্তা মেরামত করছেন, কন্ট্রাক্টের কাজ করছেন, এরকম কিছু হঠাৎ করে দেখা গেল যে সে ব্যক্তিগত উদ্যোগে কোনো কোম্পানি ফর্ম করে তিনি একজন ডেভেলপার বা প্রমোটার হিসাবে আত্মপ্রকাশ করলেন, কোনো অসুবিধা নেই কিছু, কিন্তু আমি বলছি যে তার কাজের যে স্ফেয়ারটা আছে সেটা কিন্তু চেঞ্জ হতে পারে। ওষুধের ব্যবসা করছে, দেখা গেল যে তার সাথে তিনি কোনো রেস্টুরেন্টেরও ব্যবসা করছেন বা তিনি কোনো সেবামূলক কাজের সাথেও যুক্ত আছেন, এরকম কাজও কিন্তু হওয়ার যথেষ্ট যোগ এ সময় রয়েছে। আচ্ছা, আরও যে জিনিসগুলো আপনাদের থাকবে সেটা হচ্ছে একসাথে মানুষ অনেক বিষয় শেখার চেষ্টা করবে, কিন্তু আমি বলবো যে মানে প্ল্যানেট যেটা রিভিল করছে আর কি, সেটা আপনারা যে কোনো নির্দিষ্ট বিষয়ে কনসেন্ট্রেট করবেন। ডোমেইন আপনারা চেঞ্জ করতে পারেন, কারণ ডোমেইন চেঞ্জের যোগ রয়েছে এ সময়, এই 3 তারিখ থেকে 17 এপ্রিল পর্যন্ত। কিন্তু যে ডোমেইনে যান সেটার প্রতি করবেন, মানে দুদিকে দু নৌকায় পা দিয়ে চলা, এটা করবেন না। আর এই নক্ষত্রের সব থেকে বড় গুণ আছে, সেটা হচ্ছে সেলফ ইন্ট্রোস্পেকশন করা, অর্থাৎ আমার সেলফ অ্যাসেসমেন্ট করা, আমার কতটা ক্ষমতা রয়েছে, আমি কোন দিকে যেতে পারি। ওই কোনো কারোর আলোচনা, কথা বা কোনো সিনেমা, ছবি এসব দেখে আপনি ইন্সপায়ার হয়ে কিছু করার চেষ্টা করলেন, এসব করবেন না। ইন্সপিরেশনটা জীবনের যে কোনো জায়গায় কাজে লাগাবেন, যে প্রফেশনেই যান, যদি সে কাজ ভালো করে করতে পারেন সেটাই আপনাকে ভালো ফল দেবে। আর আমি বারবার বলছি যে আমি যেহেতু 23 বছর ধরে এই প্রফেশনটা আমি দেখছি, আমি টাইমের ট্রান্সফরমেশনটা বুঝতে পারি এখন কিছুটা, আমার ভগবানের আশীর্বাদে আমি কিছুটা বুঝতে পারি। আমি একটা জিনিস জানি, যারা বিভিন্ন নাম বা এগুলোর পেছনে, আমরা এমন একটা যুগের দিকে আস্তে আস্তে এগোচ্ছি, সেখানে কিন্তু মানুষ যে কাজ করছে সেই কাজটারই ভ্যালু রয়ে যাবে। অর্থাৎ নাম সর্বস্ব যে ব্যাপারগুলো থাকে না, যে অমুক আমি অমুক পরিবারভুক্ত, আমি অমুক ব্যক্তির আর কি পুত্র, হতেই পারে তার পিতামাতা কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গ হতেই পারে, তার মানে যেটা জাস্টিফাই করছে না যে আপনি কিছু করেছেন, আপনার সূত্র 0 থেকে, বরঞ্চ আমি বলবো আপনি অনেক ভালো প্ল্যাটফর্ম পেয়ে সেই জায়গাটা অ্যাচিভ করতে পারছেন না কিছু, যেটা আপনার পিতামাতা অনেক কষ্ট করে অ্যাচিভ করেছে। সুতরাং ওই নাম সর্বস্ব জায়গাগুলো থেকে কিন্তু আমরা আস্তে আস্তে সরে যাচ্ছি, মানে কাজ সংক্রান্ত জায়গায় চলে যাচ্ছে, এবং শনি কিন্তু সেটা বকলমা হাতে ধরে করে দিয়ে যাচ্ছে। তো সময়ের পালসটা বুঝুন, যে কাজই করবেন সেটা ভালো করে করুন, যদি সেটা করতে পারেন তাহলে কিন্তু সেখান থেকেই আপনাকে বেটার ফল দেবে। আর ওই মানে নাম, অমুক পোস্ট, ডেজিগনেশন, এগুলোর অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই। একটা সময়ের পরে আপনার কাছে এগুলো খুব মানে যুক্তিহীন, কোনো তর্কহীন এবং খুব একাকিত্বে ভোগা একটা জায়গায় কিন্তু নিয়ে যাবে যদি এগুলোর পেছনে ছোটেন। যদি কাজটার প্রতি দৃষ্টি দেন তাহলে কাজটা ভালো লাগবে, কিন্তু নামের পেছনে ছুটলে কিন্তু সেটা দেবে না। আচ্ছা, এই জাতীয় চিন্তা ভাবনা করা, সেলফ ইন্ট্রোস্পেকশন করা, নিজের অ্যাসেসমেন্ট করা, কতটা দূর পর্যন্ত আমি অ্যাচিভ করতে পারি, সেই সংক্রান্ত জায়গাগুলোর জন্য মানে এটা কিন্তু সব থেকে বেটার টাইম। ভেহিকেল কেনা বা ভেহিকেল সংক্রান্ত কোনো ধরুন ডিসিশন, রিপেয়ার করানো, মডিফিকেশন করানো, এগুলো কিন্তু আপনারা এই সময় করতে পারেন, খুব ভালো ফল এ সময় আপনাদের দেবে। আর শরীর সংক্রান্তগুলো আমি যখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বলবো সেই সময় আপনাদের বলে দিচ্ছি। আর একটা হচ্ছে, কেউ যদি মনে করেন যে বাড়ির খুব সুন্দর করে মডিফিকেশন করবেন, মনে করুন ফল সিলিং করতে চাইছেন, মনে করুন যে রান্নাঘরে আপনি কোনো কিচেন আপনার সেটার মডিফিকেশন করতে চাইছেন,
তো সেই সংক্রান্ত কাজকর্ম কিন্তু করতে পারেন এই সময়। বা ধরুন বিউটি প্রোডাক্ট, বিউটি পার্লার, এই সমস্ত রিলেটেড, বা এমব্রয়ডারি, বা ধরুন বুটিক, এই সমস্ত কাজকর্ম যারা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার ফল প্রদান করবে। মেষ লগ্ন এবং রাশি জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির এই নক্ষত্রের গোচর কি হবে সে নিয়ে বলবো। দ্বাদশ রাশি পরপর রাশি মানে লগ্ন রাশি পরপর বলবো। এই জায়গাটায় পারলে কোনো সজ্জন কেউ একটু টাইম স্ট্যাম্প করে দেবেন, তাহলে অনেকে আগের আলোচনা না শুনে পরের আলোচনাটা শুনতে পারেন। আমি লাস্টে কিছু কমন রেমেডিয়াল মেজারও বলে দেবো, সেটা যদি শুনতে চান তো সেই অংশটাও কিন্তু শুনে নিতে পারেন। যাই হোক, বৃহস্পতি এই মুহূর্তে আপনার লগ্নের ওপরেই বা রাশির ওপরেই গোচর করছে, এবং শুক্র আপনার মার্কেশ অ্যাকচুয়ালি দ্বিতীয় এবং সপ্তমপতির নক্ষত্র, তো সেই নক্ষত্রে থাকবে, এবং বৃহস্পতি আপনার 9th এবং 12th হাউসের লর্ড। তো তার ফলে কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য বা ধনবৃদ্ধি বা একাধিক অ্যাপারচারে ব্যবসা বৃদ্ধি করা, সেই বা একাধিক ভার্টিক্যালে ব্যবসা বৃদ্ধি করা বা ব্যবসার ডিমেনশন চেঞ্জ করা, এই ধরনের কাজকর্ম কিন্তু আপনি করতে পারবেন। আপনি কোনো বিদেশি কোনো কনসার্নের সাথে যুক্ত হয়ে কিন্তু যৌথভাবে আপনার ব্যবসার যে ডাইমেনশন আছে সেটা কিন্তু বৃদ্ধি করবার আপনার ক্ষেত্রে যোগ আছে। এবং সর্বোপরি আপনার পরিবারে যদি একাত্মভাবে কোনো যৌথ পরিবারের ব্যবসা হয়, বা এরকম হাজবেন্ড ওয়াইফ একসাথে ব্যবসা করছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার লাভ বা আপনার এনহ্যান্সমেন্ট দেখাচ্ছে। চাকরি ক্ষেত্রেও কিন্তু ভালো সময় শো করছে, এবং সেটা 10ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আপনাকে কনস্ট্যান্টলি চাকরি ক্ষেত্রেও বেটার ফল দেবে। তো সেই বা বিবাহ সংক্রান্ত জায়গাও কিন্তু আপনাকে অনেক বেটার যোগাযোগ এ সময় আপনাকে এনে দেবে। তো যারা বিবাহ করতে ইচ্ছুক বা যারা সন্তান নেবার জন্য প্ল্যান করছেন তাদের জন্য কিন্তু বেটার ফল দেবে। যাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ সংক্রান্ত সমস্যা রয়েছে, এবং যাদের হাঁটু স্পেশালি কোনো কারণে একটা বয়সের পরে অবশ্যই কোনো কারণে সমস্যা রয়েছে, বা পা ঝুলিয়ে বসলে কোনো কারণে পা ফুলে যাওয়ার প্রবণতা রয়েছে, তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। যাদের বাড়িতে কোনো গবাদি পশু আছেন তাদের কিন্তু খুব ভালো করে সেবা যত্ন করবেন। সেটা মানে গোমাতা হতে পারে, সেটা মহিষ হতে পারে, সেটা অন্য কোনো পশু হতে পারে, তারা কিন্তু সেবা, বা সেটাই যদি তাদের প্রফেশন হয় তাহলে কিন্তু সেক্ষেত্রেও গ্রোথ দেবে। যাদের বিভিন্ন হর্টিকালচার বা বিভিন্ন বাগান বা এই সংক্রান্ত জায়গা থেকে, মৎস্য চাষ সংক্রান্ত জায়গা থেকে যাদের ব্যবসা আছে তারাও কিন্তু অত্যন্ত সুফল পাবে। বৃষ লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, দেখুন দ্বাদশে বৃহস্পতি গোচর করছে, আপনার নিজের লগ্ন বা রাশিপতির যে লর্ড আছে এবং 6th লর্ড আছে সেই নক্ষত্রে গোচর করছে। তো যার ফলে আপনাকে বাড়ি থেকে দূরবর্তী স্থানে প্রতিষ্ঠা করবে কিন্তু, বা এরকম হতে পারে বাড়ি থেকে দূরবর্তী স্থানে আপনার ট্রান্সফার পোস্টিং হলো, সেখানে আপনাকে গ্রোথ দিল, বা বাড়ি থেকে দূরবর্তী স্থানে আপনি কোনো রেসিডেন্সিয়াল প্লট বা নতুন কোনো রেসিডেন্স আপনি নিলেন। কত দূরে? না অন্তত 200 কিলোমিটার দূরে। কোন দিকে বেশি হবে? না সেটা দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক এবং উত্তর দিক, এদিকে হওয়ার যোগ বেশি আছে। পূর্ব দিকে কম্পারেটিভলি কম আছে। তবে এরকম নয়, সেটা তার মানে ন্যাটাল চার্টে জুপিটারের পোস্টিং বা তার গ্রহের, এটা আমি জেনারেল বলছি, গ্রোথটা বেশি রয়েছে। নতুন কোনো ব্যবসা বাণিজ্য এই সংক্রান্ত কোনো যদি কোনো শাখা এগুলো যদি ওপেন করবার কোনো ইচ্ছে থাকে তাহলেও সেটা কিন্তু অন্যান্য শহরে করতে পারেন। স্পেশালি আপনার যদি খাদ্যদ্রব্য বা কোনো ভোগ্যপণ্যের ব্যবসা হয় তাহলে কিন্তু অবশ্যই করতে পারেন। ইভেন আন্তর্জাতিক স্তরেও মনে করুন খাদ্যদ্রব্যের ব্যবসা, মশলার ব্যবসা, বা ধরুন কোনো একদম বেসিক খাদ্যের মানে চাল ডাল জাতীয়, আটা এই জাতীয় ব্যবসাও আছে, তাহলেও কিন্তু আপনি মানে কোনো ফরেন কান্ট্রির সাথে কিন্তু ব্যবসা করতে পারেন। আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ আছে।
আপনি কোনো টেকনিক্যাল কোনো প্রোগ্রাম বা কোনো এডুকেশন সেটা লাভ করবার জন্য কিন্তু অন্য কোনো দেশে গিয়েও সেই জাতীয় জিনিস শিখে আসতে পারে, বা কোনো কোম্পানির তরফ থেকেও কিন্তু আপনাকে পাঠানো হতে পারে, সেটাও আপনার জন্য লাভদায়ক হবে। প্রস্টেটের সমস্যা বা কিডনির সমস্যা আপনার যদি থাকে সাবধান। ফিমেলদের ক্ষেত্রে ওভারি এবং ফ্যালোপিয়ান টিউবে যদি কোনো সমস্যা দেখেন তাহলে কিন্তু অবশ্যই ডক্টরের কাছে দেখিয়ে নেবেন। যারা সন্তান নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই সন্তান নেওয়ার আগে একবার কিন্তু ডক্টরের পরামর্শ কিন্তু নিয়ে নেবেন। বাড়ির ক্ষেত্রে যারা ফ্লোর বাড়াতে চাইছেন তারা কিন্তু সেটা করতে পারেন, তবে সাবজেক্ট টু আপনি ওপর দিকে থাকার চেষ্টা করবেন। মানে আপনি যদি গৃহস্বামী হন তাহলে একটু ওপরের ফ্লোরে থাকবেন, সেটা আপনার জন্য লাভদায়ী হবে। ভেহিকেল কেনার খুব ভালো যোগ আছে। ভেহিকেল সংক্রান্ত ব্যবসা বা ধরুন আপনার যদি কোনো পর্যটনের ব্যবসা থাকে, হোটেল ব্যবসা থাকে, সেই ব্যবসা থেকেও কিন্তু আপনি খুব ভালো সুফল এ সময় পাবেন। লেগ লেন্থ বরাবর একটু যত্ন নেবেন। মিথুন লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে 7th এবং 10th হাউসের লর্ড, সে আপনার 11th হাউসে গোচর করছে এবং দ্বাদশপতি এবং পঞ্চমপতির নক্ষত্রে সে কিন্তু গোচর সংগঠিত করছে। এর অধিকাংশটাই সুফলই আপনি পাবেন, তার কারণ আপনার যে অ্যাসেন্ডেন্টের যে এফেক্ট আছে সে কিন্তু অলমোস্ট স্ট্যাটিক আছে। আমি আগেরও আলোচনায় বলেছি যে মিথুনের ক্ষেত্রে কিন্তু সেই গ্রোথ সেটা কিন্তু দেওয়ার মতো অবস্থায় ছিল না। গত বছর একটা টাইম ছিল, সে টাইমে একদম শুরুর দিক বলবো না, মার্চ এপ্রিল অনওয়ার্ডস থেকে ধরুন অগস্ট অব্দি, তারপরে কিন্তু পুরো ব্লকেজ আছে। খারাপ দশায় থাকলে বা শুক্রের মতন মঙ্গলের মতন গ্রহ যদি কোনো জলকারক ঘরে বকরি থাকে এবং সেটা যদি বৃহস্পতি থেকে মোটামুটি ধরুন দ্বিদ্বাদশ কম্বিনেশন বা ধরুন ষড়অষ্টক কম্বিনেশনে থাকে, তাহলেও কিন্তু আপনার উপরে ব্লকেজ তৈরি করে রাখবে। পিতার স্বাস্থ্য থেকেও কিন্তু গন্ডগোলের সম্ভাবনা থেকে যাচ্ছে। যাই হোক, এই নক্ষত্রে সঞ্চার হওয়ার মাত্র কিন্তু আপনার কিন্তু ডেভেলপমেন্ট আস্তে আস্তে শো করছে। আপনার যদি ব্যবসা থাকে বা চাকরি থাকে সেক্ষেত্রে আপনার অন্য কোনো প্রভিন্সে গিয়ে কাজ করবেন এবং সেখান থেকে আপনার অর্থ উপার্জনও কিন্তু যথেষ্ট পরিমাণে হবে। আপনার ক্ষেত্রে কিন্তু আপনি যদি কোনো এডুকেশন ফিল্ডে কাজ করেন বা কোনো ট্রেনার হন, অর্থাৎ আপনি যদি কোনো শিক্ষক বা গুরু প্রফেশনের সাথে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এই প্রফেশন খুব ভালোভাবে এক্সিকিউট করতে পারবেন এবং আপনি আপনার স্টুডেন্টদের সাথে কিন্তু খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারবেন। আপনার সিবলিংসের সাথে যদি কোনো ডিসপিউট থাকে বা তাদের স্পাউসের সাথে রেসপেক্টিভ যদি কোনো ডিসপিউট থাকে, সেটাও কিন্তু এই সময় মীমাংসা হবে। এবং বিবাহ যোগ আছে, সন্তান যোগ আছে। আপনার নিজস্ব কোনো ব্যয় বা শৌখিনতার জন্য কিন্তু অর্থ খরচ হওয়ারও কিন্তু যোগ আছে। আপনাদের মিডিল লোয়ার অ্যাবডোমেনে ডাইজেস্টিভ পার্টে কিন্তু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে বাম দিকের কিডনি সংক্রান্ত জায়গায় যদি আপনার সমস্যা থাকে অলরেডি, বা সেই সংক্রান্ত যদি কোনো সিমটম বুঝতে পারেন, তাহলে অবশ্যই ডক্টরকে দেখিয়ে নেবেন। আর একদম আমাদের সার্ভাইকাল পোর্শনে যদি কোনো ব্যথা বেদনা যদি বেশি পরিমাণে বুঝতে পারেন হচ্ছে, তাহলেও চিকিৎসকের পরামর্শ নেবেন। আর যাদের সাইনাসের সমস্যা আছে তারা কিন্তু ঠান্ডা মাথার দিকে স্পেশালি প্রোটেকশন নেবেন যথেষ্ট পরিমাণে। সেই সংক্রান্ত যারা সাইনাসে ভোগেন তারা তার টেন্ডেন্সি জানেন, যদি সেটা বুঝতে পারেন তাহলে কিন্তু তৎক্ষণাৎ ডক্টরের পরামর্শ নেবেন, দেরি করবেন না। কর্কট লগ্ন রাশির ক্ষেত্রে বলি, 10th হাউসে বৃহস্পতি গোচর করছে এবং 4th 11th নক্ষত্রে বৃহস্পতি আছে। বৃহস্পতি ষষ্ঠ এবং নবমপতি, সে দশম ভাবে গোচর করছে। তো অবভিয়াসলি আপনার কাজের জায়গায় আপনাকে কিন্তু বেটার ফল দেবে এবং যথেষ্ট ধনবৃদ্ধি বা ধনপ্রাপ্তির যোগও কিন্তু আপনার রয়েছে। এবং তার সাথে আপনার প্রপার্টি বৃদ্ধি, আপনার মেন্টাল পিস এবং ট্র্যাঙ্কুইলিটিও আপনার কিন্তু অনেকটা বৃদ্ধি করবে।
আপনার কাজের জায়গায় আপনাকে প্রমোশন বলুন, ফাইন্যান্সিয়াল গ্রোথ, বা আপনি যদি এডুকেশন রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত থাকেন তো সেই সংক্রান্ত গ্রোথও কিন্তু আপনাকে দেবে। আপনি যদি কোনো ডোনেশন বা ধরুন কোনো ভলেন্টারি সার্ভিসের সাথে যুক্ত থাকেন আপনার কাজের পরে বাদবাকি অংশে, তো সেই জায়গায় আপনাকে ভালো গ্রোথ কিন্তু দেবে। আপনি মানুষের সেবামূলক কাজে, আপনি যদি ডক্টর হন বা আপনি যদি মনে করুন কোনো সার্ভিস প্রোভাইডিং কোনো নার্স হন, বা ধরুন আপনি মানুষের ক্ষেত্রে মনে করুন আপনি একজন অ্যাস্ট্রোলজার হলেন, বা আপনি একজন অকাল্টের কোনো বিষয়ে কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল প্রদান করবে। ওয়াইফের সাথে কিন্তু সম্পর্ক অন্তত প্রথম দিকটা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু মেনটেন করবার চেষ্টা করবেন। যারা ট্রান্সপোর্ট ব্যবসা বা যারা পর্যটন ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সুফল প্রদান করবে। আপার অ্যাবডোমিনাল পোর্শনে ডাইজেস্টিভ পার্টে কিন্তু সমস্যা দিতে পারে, তার মধ্যে লিভারও কিন্তু ইনক্লুডেড আছে। এবং ডান দিকের লাং থেকেও সাবধান, যারা স্মোক করে তারা কিন্তু যদি চিকিৎসকের বারণ থাকে তাহলে সেটা বুঝে সেটা ছেড়ে দেওয়ার চেষ্টাই করবে যত দ্রুত সম্ভব। আর চোখের ইনফেকশন এবং স্কিনের ইনফেকশন থেকে সাবধান। বয়স যদি 62-র বেশি হয় তাহলে কিন্তু অর্থোপেডিক জায়গাও আপনাকে কিন্তু এ সময় একটু কষ্ট দেবে। স্পেশালি 2025 সালের একদম স্পেসিফিক বলছি, প্রায় এন্ড পর্যন্ত আপনাকে অর্থোপেডিক জায়গায় সমস্যা দেবে, অর্থাৎ শনি যতদিন বৃহস্পতির নক্ষত্রে থাকবে সেই সময়টা পর্যন্ত। সিংহ লগ্নের ক্ষেত্রে বলি 9th হাউসে গোচর করছে এবং সে কিন্তু 3rd এবং 10th হাউসের যে লর্ড শুক্র তার নক্ষত্রে আছে। বৃহস্পতি এক্ষেত্রে 5th এবং 8th হাউসের লর্ড, সে 9th হাউসে রয়েছে। তো এক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার বিবাহ, আপনার জীবনের স্টেবিলিটি, আপনার সন্তান, আপনার বিদেশ যাত্রা, আপনার বিদেশি কোনো ইউনিভার্সিটিতে এডুকেশন, আপনার নর্মালি হায়ার এডুকেশন, বা ধরুন কোনো কম্পিটিটিভ এডুকেশন, শুধু কম্পিটিটিভ নয়, ধরুন ভারতবর্ষে আপনি দিতে চাইছেন তো আপনি ইউপিএসসি দিলেন, এরকম টাইপের মানে খুব একদম সর্বোচ্চ লেভেলের যে সমস্ত পরীক্ষাগুলো আছে, কোনো রিসার্চ রিলেটেড কাজ আছেন যারা করেন সেই সমস্ত জায়গার যে সমস্ত, বা চাকরিতে প্রমোশন, নতুন ব্যবসা, যারা বিভিন্ন জুডিশিয়ারি বা কোয়াসি জুডিশিয়াল স্টেজেও যারা কাজ করছে তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা যারা ল অফিসার আছেন বিভিন্ন রকম, বা যারা ধরুন অডিট অফিসার হিসাবেও কাজ করেন তাদের ক্ষেত্রেও, বা ধরুন ব্যাংকে যারা ডিসিশন মেকিং বডিতে রয়েছেন ব্যাংক অর্গানাইজেশনে, তারাও কিন্তু অত্যন্ত নিজের কাজের ক্ষেত্রে গ্রোথ, সুনাম এবং পার্সোনাল ক্ষেত্রেও কিন্তু সেই জায়গাটা কিন্তু এনরিচ করবে। পেটের সমস্যা থেকে সাবধান। যদি কোনো কারণে দেখেন যে কনস্টিপেশন রিলেটেড বা একদম লোয়ার অ্যাবডোমিনে প্রবলেম দেখছেন, কোনো কারণে ইনসিমিয়ার সমস্যা আসছে, কোনো কারণে ধরুন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কোনো প্রবলেম বোধ করছেন, যেটা অ্যাংজাইটি, হাইপার টেনশন এই সংক্রান্ত জায়গা, বা ধরুন রাতের দিকে প্রেশার বেড়ে যাচ্ছে, মানে পত্রপাঠ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ছকটাও কাউকে দিয়ে দেখিয়ে নেবেন। নেগেটিভ জায়গা এক্ষেত্রে আছে। আরেকটা জিনিস বলে দিই, যারা কাউকে অর্থ ধার দেবেন বলে মনে করছেন কোনো লেজিটিমেট কাজে, তো তারা কিন্তু একটু বুঝে শুনে, বা ধরুন কোনো ফ্ল্যাট বা বাড়ি এ সময় বুক করার চেষ্টা করছেন, তারা একটু বুঝে শুনে কাজ করবেন, ভালো করে তার কাগজপত্র দেখে নিয়ে তারপরে সেই দিকে এগোবেন ইমুভেবল প্রপার্টি ক্ষেত্রে। কন্যা লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, সেক্ষেত্রে 4th এবং 7th হাউসের লর্ড জুপিটার সে আপনার 8th হাউসে রয়েছে এবং আপনার 2nd এবং 7th হাউসের 2nd এবং 9th হাউসের নক্ষত্রে সে অবস্থান করছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাদের যে ফল প্রদান করবে সেটা হচ্ছে বিদেশের সাথে কোনো কাজকর্মের আপনার যোগসূত্র তৈরি হতে পারে, বা আপনি যে প্রভিন্সে কাজ করছেন সেই প্রভিন্সের বাইরের কোনো প্রভিন্সে কাজ আপনার কিন্তু হতে পারে। আপনার কোনো ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া,
এই সমস্ত সেকশনেও কিন্তু আপনি কাজ করতে পারেন। যারা বিভিন্ন কার্টুনিস্ট আছেন, যারা বিভিন্ন ধরুন ব্যঙ্গচিত্রের মাধ্যমে কোনো একটা গুরুত্বপূর্ণ ইনসিডেন্টকে খুব সহজে ব্যাখ্যা করতে পারেন, মানে তাদের আর্ট অ্যান্ড কালচারের যে গুণাবলী আছে তার দ্বারা করতে পারেন, সেই সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছে, তারা কাজ করতে পারবেন খুব ভালো। ইভেন যারা নর্মাল আর্ট অ্যান্ড কালচারের সাথে কাজের সাথে যুক্ত আছেন, সেটা গান বাজনা, নাটক, ছবি, স্কাল্পচারিং, ইভেন কম্পিউটার অ্যাপ্লিকেশন, বা ধরুন বর্তমানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সমস্ত কাজে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেটার জায়গা রয়েছে। বা ইভেন যারা ইলেকট্রনিক সফটওয়্যার এবং যারা সফট হার্ডওয়্যারের জায়গায়, মানে খুব বড় কোনো যন্ত্রপাতি নয়, ছোট যন্ত্রপাতি নিয়ে বা ছোট কোনো আপগ্রেডেড কোনো যন্ত্র নিয়ে কাজ করছে, হ্যাঁ, মনে করুন কম্পিউটারের একটা মাদারবোর্ড, সেই মাদারবোর্ডের সে আপগ্রেডেশন করবার চেষ্টা করছে, তো সেই সংক্রান্ত কাজের সাথে যে সমস্ত ইঞ্জিনিয়াররা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেবে। নতুন ব্যবসা এবং নতুন কিন্তু গৃহেরও যোগ আছে। যাদের ক্ষেত্রে রাহুর দশা আছে, স্পেসিফিক্যালি রাহু বলছি, এবং রাহু যাদের শনির ঘরে বা রবির ঘরে বর্তমান আছে, মানে আমি উদাহরণ দিয়ে বলছি, মনে করুন যে 1979-80 সালে জন্ম বা 1988-89 সালে জন্ম, তাহলে রবি বা শনির ঘরে রাহুর অবস্থান আছে এবং রাহুর দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ইমুভেবল প্রপার্টি সেল হয়ে যাওয়ার যোগ আছে। তো সেটা যদি সেরকম প্রয়োজন না পড়ে, তো মানে খুব হঠকারী সিদ্ধান্ত নিয়ে কিন্তু সেটা সেল করবেন না, সেটাকে রাখার চেষ্টা করবেন। শরীরের ক্ষেত্রে বলবো লোয়ার লিমসে অর্থোপেডিক জায়গায় প্রবলেম করবে, যদি ফিমেল হন তাহলে রিপ্রোডাক্টিভ অর্গানে সমস্যা করবে। মেলদেরও ক্ষেত্রে কিন্তু লোয়ার অ্যাবডোমেনে, আপনার ডাইজেস্টিভ ট্র্যাকে বা প্রস্টেটে কিন্তু প্রবলেম করবার যোগ আছে। তুলা লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, 7th হাউস দিয়ে গোচর করছে, সে আপনার লগ্ন বা রাশিপতি এবং 8th হাউসের লর্ড, নিজেরই লর্ড, তার নক্ষত্রে রয়েছে, এবং বৃহস্পতি 3rd এবং 6th হাউসের লর্ড। এক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আপনাকে অত্যন্ত ভালো ফল প্রদানকারী জায়গায় রয়েছে, এবং সে কিন্তু আপনার ধরুন আপনার মানিটারি যে একটা বলতে পারেন যে একটা কনস্ট্রেন্স রয়েছে, সেটা অনেকটা পরিমাণে রিলিফ করবে আপনাকে ব্যবসা বাণিজ্যের জায়গায়, বা যদি আপনার কোনো প্রজেক্ট থাকে সেই প্রজেক্টে আপনি এনহ্যান্স করতে চান, সেই জায়গায় আপনাকে নতুন দিশা দেখাবে। আপনাকে লোন শোধ করা, আপনার যদি কোনো ডেট থাকে শোধ করা, ইভেন আপনার ইমুভেবল প্রপার্টি এনরিচ করা, সেই জায়গায়ও কিন্তু খুব ভালো যোগ আপনাকে দেখা যাচ্ছে। তবে একটা জিনিস আপনাকে বলি, যেটা হচ্ছে যারা একটু মানে দৈহিকভাবে খুব বেশি পরিশ্রম করবার মতন মানুষ নন, বা তার অ্যাটিটিউড নন, সেটা প্রকৃতি নন, তাদের কিন্তু এই সময় একটু দৌড়ঝাঁপ করতে হবে কাজগুলোকে এক্সিকিউট করবার জন্য। অর্থাৎ আপনাকে বেনিফিট দেবে, সব কিছু দেবে, কিন্তু একদম নর্মালি দিয়ে দেবে না, তার জন্য আপনাকে ফিজিক্যালি একটুখানি এমফেসিস আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে আপনি মানে আপনাকে পরিষ্কার বলছি, ম্যাটেরিয়াল গ্রোথ এবং মানে আপনি প্রচুর পাবেন। সমাজের বেশ কিছু প্রভাবশালী মানুষের শরণাপন্নে আপনি আসতে পারবেন, এবং তার দ্বারাও আপনার কিন্তু বিভিন্ন কাজ, যেগুলো ধরুন কোনো কারণে আটকে রয়েছে, সেই কাজ কিন্তু আপনার ক্লিয়ার হবে। মায়ের স্বাস্থ্য যদি দশা খারাপ থাকে তাহলে বেশি নজর দেবেন, আর বাবার বয়স যদি 73+ হয় তাহলে কিন্তু তার স্বাস্থ্যের দিকে নজর দেবেন, ইরেসপেক্টিভ অফ দশা। আমি বলে দিলাম, যত ভালো দশাই থাকুন না কেন, তার স্বাস্থ্যের দিকে নজর দেবেন। আর আপনার স্ত্রীর স্বাস্থ্যের প্রতিও কিন্তু নজর রাখবেন, এটা মেলদের বলছি। আর আরেকটা জিনিস, আপনার বাড়ি কোনো কারণে রিনোভেশন হওয়া, নতুনভাবে সেটা মেরামত করে সেটাকে বেটারভাবে
তৈরি করা, এই ধরনের যোগ আছে। বা ধরুন আপনি দীর্ঘদিন কোনো কোর্ট কেসে রয়েছেন, কোনো ইমুভেবল প্রপার্টি, সেটা যাতে ঠিকঠাক মতন আপনার হাতে আসে সেই সংক্রান্ত কিন্তু আপনার পক্ষে কোনো মামলার রায় বা এই সংক্রান্ত কাজ কিন্তু আসার যোগ যথেষ্ট পরিমাণে আছে। শরীরের জায়গায় একটা জিনিসই বলবো, ব্লাড সুগার থেকে সাবধান। আর যাদের ফ্যাটি লিভার আছে, সেটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারও হতে পারে, সেই দিক থেকে কিন্তু সাবধান থাকবেন। আর রাতের দিকে ব্লাড প্রেশারের ব্যাপারে একটু সাবধান থাকবেন। বৃশ্চিক লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, 6th হাউসে জুপিটার গোচর করছে। জুপিটার আপনার 2nd এবং 5th হাউসের লর্ড, এবং শুক্র আপনার অ্যাকচুয়ালি 7th এবং 12th হাউসের লর্ড, তার নক্ষত্রে গোচর করছে। তো এক্ষেত্রে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে আপনার এক্সপেন্ডিচার কিন্তু ও বৃদ্ধি করাবে, এবং সেটা কিন্তু নিজের ফিজিক্যাল কারণে বা ধরুন পরিবারের খুব নিকটবর্তী আত্মীয় স্বজনের শরীরের জন্য কিন্তু আপনার উদ্বিগ্নতা এবং খরচ দুটোই কিন্তু বৃদ্ধি করবে। সে ব্যাপারে সাবধান থাকবেন। আপনাকে বিভিন্ন ঝগড়াঝাঁটি, কলহ প্রবণতা পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আপনার অগ্রগতি খুব ধীরে ধীরে হবে, এবং 17ই ফেব্রুয়ারি অ্যাকচুয়ালি পর থেকে কিন্তু ডেভেলপমেন্টটা আস্তে আস্তে বুঝতে পারবেন। আপনি যদি কোনো ফরেন কোলাবোরেশনে কাজ করেন বা যে স্টেটে বসবাস করছেন সেই স্টেটের বাইরে অন্তত 200 কিলোমিটার দূরে কোনো অর্গানাইজেশন বা কোনো অথরিটির সাথে মিলে কাজ করতে চান, তাহলেও কিন্তু বেটার আছে। ঔষধের ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তারা কিন্তু বেটার সুফল পাবেন। আমি বহুবার বলেছিলাম, যারা অন্যের সমস্যা থেকে লাভবান হয় এই ব্যবসা, হ্যাঁ, তো কথাটা শুনতে খুব খারাপ লাগে, কিন্তু আমি হাসলেও ব্যাপারটা হাসির নয়। তো যেমন ধরুন আপনার শরীর খারাপ হয়েছে, তো আপনি কোথায় যাবেন? ডক্টরের কাছে যাবেন। তো ডক্টর কিন্তু আপনার চিকিৎসা করবে, সবকিছু দেবে, কিন্তু তার ভরণ পোষণের জন্য তিনি একটা অর্থও আপনার থেকে নেবে, তাকেও তো বেঁচে থাকতে হবে পৃথিবীতে। তো এটা হচ্ছে আপনার শারীরিক সমস্যা হয়েছে, তার দ্বারা কিন্তু ওনার কিছুটা অর্থনৈতিক প্রফিট হচ্ছে এটা। বা ধরুন কোনো একজন লয়ার, তো সে কি করে, অন্যের সমস্যা আছে, সেই সমস্যার জন্য তার হয়ে তিনি কোর্টে সওয়াল জবাব করছেন, করে তার পক্ষে আনার সেটা চেষ্টা করছেন লিগ্যাল প্রসিডিওরে। তা আপনার সমস্যার দ্বারা বা আপনার ঝগড়াঝাটির দ্বারা তার কিন্তু ফাইন্যান্সিয়াল গেইন হচ্ছে। এই ধরনের প্রফেশনে বিভিন্ন ধরুন মিডিয়েটর আছেন, হ্যাঁ, বিভিন্ন ধরনের ধরুন আরবিট্রেটর আছেন, যারা ধরুন সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে খুব সুফল আর কি পাবেন। এন্টায়ার ডাইজেস্টিভ পোর্শন, বিশেষত মিডল থেকে একদম অ্যানাস পর্যন্ত অংশ কিন্তু সাবধানে রাখবেন। বেশি শরীরকে উত্তেজনা করে এরকম খাবার কিন্তু খাবেন না, হালকা খাবার খাবেন, বা ডক্টরের যদি কোনো প্রিসাইজ প্রেসক্রিপশন থাকে সেই অনুসারেই খাবেন। যাদের ক্ষেত্রে কোনো ক্রনিক ডিজিজ আছে তারা কিন্তু অবশ্যই ডক্টরের যে সাজেশন আছে সেগুলো কিন্তু মেনে চলার চেষ্টা করবেন। থাইরয়েডের যাদের সমস্যা রয়েছে বা ব্লাড সুগারের যাদের সমস্যা রয়েছে, মানে এন্ডোক্রিন গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যা যাদের রয়েছে, তারা কিন্তু একটু বেশি রকম শরীরের প্রতি নজর দেবেন। যারা বিদেশে ঘুরতে যাওয়ার মনে করছেন বা বিদেশে কোনো ট্রেনিং বা এই সংক্রান্ত নেওয়ার জন্য চিন্তা করছেন যে যাবেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় আছে। তবে চেষ্টা করবেন যেখানেই যাবেন সেখানে গিয়ে আগামী 2-2.5 মাস কারোর সাথে অহেতুক বাক বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না, তাহলে কিন্তু ফেস ভ্যালুটা আপনার নষ্ট হবে। ধনু লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে লগ্নপতি এবং 4th হাউসের লর্ড সে 5th হাউসে রয়েছে। বৃহস্পতি এক্ষেত্রে 11th হাউসের লর্ড এবং 6th হাউসের লর্ড, এ কিন্তু গন্ডগোলের লর্ড। অ্যাকচুয়ালি যেটা করবে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে শত্রুতা, এনিমিটি, মানে সৌমিন এনিমিস, সেটা কিন্তু তৈরি করবে, শত্রু বৃদ্ধি করবে, এবং বহু ক্ষেত্রে আপনাকে অহেতুক রিস্ক নিয়ে আপনার মধ্যে কিন্তু
একটু ঋণগ্রস্ত হওয়ার প্রবণতা তৈরি করবে। ভালো দশায় থাকলে, যদি বয়সের যে যে অ্যাভারেজ যে বয়সে যে দশা মোটামুটি আসা উচিত সেরম দশায় থাকলে ব্যাপারটা কম হবে, উল্টে হালকা গ্রোথও দেবে। কিন্তু সেটা যদি না হয় তাহলে কিন্তু এই ব্যাপারটা থেকে একটু সাবধান থাকবেন। যাদের অ্যাংজাইটি, হাইপার টেনশন, প্যানিক অ্যাটাক এই জাতীয় সমস্যা রয়েছে, ইসকেমিক হার্টের প্রবলেম রয়েছে, তারা কিন্তু বিশেষ সাবধান। যেসব ফিমেলদের ক্ষেত্রে ফিমেল অর্গানের সমস্যা রয়েছে, বা ধরুন কোনো কারণে কোনো রকম ইন্টারনাল কজের জন্য বেবি আসতে দেরি হচ্ছে যাদের ক্ষেত্রে, তারা কিন্তু এই সময়টা অবশ্যই খুব ক্রুশিয়ালি ডক্টরের শরণাপন্ন হবেন এবং তাদের কথা অনুসারে চলবার চেষ্টা করবেন। যারা বিভিন্ন ধরনের মনে করুন, আমি একটু আগে যেটা বললাম যে ডক্টর আছেন, লয়ার আছেন, মনে করুন অ্যাস্ট্রোলজারও আছেন, অন্যের সমস্যার দ্বারা লাভ, তো যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কম্পারেটিভলি বেটার ফল দেবে। ন্যাচারালি যারা ভালো দশায় আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার সম্মান, আপনার যশ, মান, আপনার প্রতিপত্তি সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। তবে চেষ্টা করবেন শরীরের, আমি যে জায়গাগুলো বললাম নজর দেওয়া, তার সাথে যাদের হার্টের ক্রনিক প্রবলেম আছে, কোনো কারণে স্টেইন বসেছে বা বাইপাস করতে হবে, ব্লকেজ আছে, বা ধরুন অন্যান্য মানে হার্টের ওপর পার্টে দুটো অলিন্দে কোনো রকম সমস্যা আছে, পেসমেকার বসেছে সেই জাতীয়, তারা কিন্তু শরীরের বেশি নজর দেবেন। শত্রু কিন্তু বন্ধু এসে আসবার কিন্তু যোগ আছে। মুখ মিষ্টি নিয়ে আপনার সাথে কিন্তু অ্যাকচুয়ালি শত্রুতাই করবে, তো সেটার বিষয়ে সাবধান। আর কোনো ইমুভেবল প্রপার্টিতে বিনিয়োগ করার আগে ভালো করে কাগজপত্র সবকিছু পড়ে নিয়ে তারপরে সেদিকে অগ্রসর হবে, সেটা আপনার ক্ষেত্রে বেটার হবে। চাকরিতে আপনার বসের সাথে কোনো অবস্থাতে কোনো তর্ক বিতর্কে বা কোনো রকম ইনসাবঅর্ডিনেশনে কিন্তু যাবেন না, নেগেটিভ ফল দেবে। মকর লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, আপনাদের 12th হাউস এবং 3rd হাউসের লর্ড জুপিটার, সে আপনার 4th হাউসে রয়েছে এবং সে আপনার 5th হাউস এবং 10th হাউসের নক্ষত্রে রয়েছে। এটা কিন্তু মোটের ওপরে ভালো ফল দেবে। আপনার সন্তান বলুন, আপনার মিডিল লোয়ার এডুকেশন বলুন, সেক্ষেত্রে আপনাকে ভালো জায়গা দেবে। আপনি যদি স্টুডেন্ট হন, কোনো কম্পারেটিভ এক্সাম, মনে করুন যে আপনি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য পরীক্ষা দিচ্ছেন, মিডিল লোয়ার মানে প্রাইমারির থেকে ওপরে, সেকেন্ডারির থেকে নিচে, এরকম একটা না সরি সেকেন্ডারির ওপরে হাই সেকেন্ডারির নিচের কোনো এডুকেশনে আপনি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুব ভালো ফল প্রদান করবে। এবং আপনি যদি শিক্ষক হন তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল আপনাকে দেবে। দুজনের জন্যই মানে আদান প্রদান খুব বেটার হবে আপনাদের। সেক্ষেত্রে যারা বিভিন্ন ধরুন সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেকচার যারা আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এটি আছে। কোনো কারণে ধরুন আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে যদি ডোমেইন চেঞ্জ করতে যান, তার জন্য বেস্ট টাইম এটা আছে। আপনি শরীরের জায়গায় নজর দেবেন, স্পেশালি যাদের ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, যাদের মিডিল লোয়ার অ্যাবডোমেনে ডাইজেস্টিভ পার্টে প্রবলেম আছে, যাদের ক্ষেত্রে মনে করুন কোনো মিল্ক জাতীয় প্রোডাক্ট বা ময়দা বা আটা এই জাতীয় খাবার খেলে যাদের শরীরে রিয়াকশন হয় কোনো কারণে, তারা কিন্তু অবশ্যই ডক্টর দেখিয়ে তার খাদ্য রুটিন তৈরি করে নেবেন। আর একটা জিনিস বলবো, যারা কোনো বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান বা কোনো ডিপ রিসার্চ রিলেটেড কাজকর্মের সাথে নিজেকে যুক্ত করতে চান, তারাও কিন্তু বেটার ফল এ সময় পাবেন। আর রিউমেটয়েড আর্থারাইটিসের যাদের সমস্যা রয়েছে, এটা মকর কুম্ভ দুজনের জন্যই আছে, তারা কিন্তু সাবধান। যাদের ক্ষেত্রে বেশি রকম আছে তারা এ সময় বেশি রকম সাবধানতা অবলম্বন করবেন। কুম্ভ লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, 3rd হাউসে গোচর করছে সেটা বৃহস্পতি। বৃহস্পতি অ্যাকচুয়ালি আপনার ক্ষেত্রে 2nd এবং
আপনার 11th হাউসের লর্ড, তো সেদিক থেকে বেটার পজিশন। এবং শুক্র আপনার ক্ষেত্রে 4th এবং 9th লর্ড, সে বৃহস্পতির সাথে একসাথে অবস্থান করবে, আপনার ক্ষেত্রে কিন্তু প্রফিট দেবে এবং ব্যবসার ক্ষেত্রে এনহ্যান্সমেন্ট দেবে। এবং সর্বোপরি আপনার ফরচুন, আপনার লাক আপনার সাথে কিন্তু থাকবে, যেটা আপনাকে অনেক বাধাবিঘ্ন থেকে কিন্তু বার করে দেবে। আপনি যদি কোনো ভেহিকেল, প্রপার্টি রিলেটেড পারচেস করতে চান, সেক্ষেত্রেও ভালো ফল দেবে। আপনি মার্কেটিংয়ে আছেন, কনসালটেশনে আছেন, সেলসে আছেন, কাজের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে বেটার। আপনি যদি ব্যবসার ক্ষেত্রে মনে করুন কোনো ডেভেলপিংয়ের ব্যবসায় রয়েছেন, বা ধরুন কোনো ট্রেডিং করছেন, বা কোনো খাদ্যবস্তুর কোনো ব্যবসা আপনি করছেন, বা ধরুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান আপনি চালান, বিশেষত সেই শিক্ষা প্রতিষ্ঠান মনে করুন যে যারা ধরুন ইঞ্জিনিয়ারিং পড়ছে তাদের ক্ষেত্রে ফিজিক্স পড়াচ্ছে, ম্যাথমেটিক্স পড়াচ্ছে, তো সেরকম ক্ষেত্রে কিন্তু, বা চাকরির কোনো কোচিং চালাচ্ছেন আপনি, তার জন্য কিন্তু খুব বেটার ফল আপনাকে দেবে। আপনি যদি অকাল্ট বিদ্যার সাথে যুক্ত থাকেন, হ্যাঁ, বা অ্যাস্ট্রোলজি রিলেটেড ফিল্ডের সাথে যুক্ত থাকেন, তাহলেও কিন্তু আপনাকে বেটার দেবে। আপনি যদি কোনো প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ার সাথে যুক্ত হয়ে কাজ করেন, তাহলেও কিন্তু আপনাকে যথেষ্ট ভালো ফল প্রদান করবে। শরীরের ক্ষেত্রে আপনাকে আমি বলবো যে আপনার বোথ দ্য কিডনিস এবং প্রস্টেট এবং ইউরিনারি ব্লাডার নজর দেবেন। আপনার যদি কোনো, আপনি যদি মেল ফিমেল যিনি হন না কেন, আপনার যদি কোনো রিপ্রোডাক্টিভ অর্গানে যদি কোনো সমস্যা দেখা দেয়, বা সন্তান আসার ক্ষেত্রে যদি কোনো ট্রাবল আপনি অনুভব করছেন, বা দীর্ঘদিন সন্তান আসছে না, এরকম কোনো সিচুয়েশন হয়, তাহলে দেরি করবেন না। অবশ্যই এই সময়টার মধ্যে কিন্তু ডাক্তার অবশ্যই দেখাবেন, সেটা আপনার ক্ষেত্রে বেনিফিশিয়াল হবে, পজিটিভ রেজাল্ট পাবেন। ভালো দশায় থাকলে কিন্তু অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু যতটা সম্ভব মানে শরীরকে উত্তেজনা তৈরি করে এরকম খাবার খাবেন না, যতটা সম্ভব তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করবেন, রুটিনে চলার চেষ্টা করবেন, আর বাক সংযম করবেন। হ্যাঁ, নর্মালি কুম্ভের মানুষেরা যে খুব বেশি কথা আদান প্রদান করে তা নয়, কিন্তু তবুও বলছি বাক সংযম করবেন, না হলে কিন্তু বিতর্কের সৃষ্টি হবে আর কি। বিশেষত মার্চ মাস নাগাদ গিয়ে কিন্তু একটু বেশি বিতর্কের সৃষ্টি হবে। আচ্ছা, আর চাকরি ব্যবসার ক্ষেত্রে কিন্তু ট্রান্সফরমেশনেরও যোগ আছে, বা ইভেন আপনি একসাথে দুটো কাজ করতে পারেন, এই জাতীয় জায়গাও কিন্তু আছে। বা ধরুন পরিবারের অন্য কোনো সদস্য বা সদস্যকে আপনি নতুন করে ব্যবসার মধ্যে নিয়ে আসতে পারেন, ইনক্লুশন করতে পারেন, সেই ধরনেরও কিন্তু যোগ আছে। মোটের উপরে বেটার যোগ আপনার ক্ষেত্রে কিন্তু দৃষ্ট হচ্ছে। মীন লগ্ন রাশি, আজকে লাস্ট আলোচনা, কেমন যাবে বৃহস্পতির নক্ষত্রের গোচর তার উপর বলে দিই। দেখুন, সেকেন্ড হাউসে দিয়ে জুপিটার পাস করছে, যদি পাসিং ফ্যাক্টর দেখেন তাহলে সেটা মোটেই খারাপ নয়, কিন্তু নক্ষত্র যেটা থাকবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি 3rd এবং 8th হাউসের নক্ষত্র। তো 8th হাউস হচ্ছে আমাদের, 3rd হাউস হচ্ছে 8th হাউসের 8th হাউস। তো সেদিক থেকে কিছু বলতে পারেন যে কিছু পরিশ্রম, কিছু অতিরিক্ত দৌড়ঝাঁপ করা, অতিরিক্ত ধরনের ফিজিক্যাল এমফেসিস দেওয়া, সেই ধরনের কিন্তু পরিস্থিতি সৃষ্টি হয়ে তারপরে কিন্তু কাজ হবে। অর্থাৎ যেটাকে বলা হয় এমন কিছু কাজ আসতে পারে যেটাতে কিন্তু একটু অ্যাবোর্টিভ টাইপের ফলও দিতে পারে। অর্থাৎ আপনি অনেকটা দৌড়ঝাঁপ করলেন, কিন্তু পরিশেষে ফলটা কিন্তু আপনাকে সেই জায়গায় দিল না, সেই ধরনের প্রবণতাও কিন্তু আসার যোগ আছে। হঠকারী সিদ্ধান্ত নেওয়া, বা ধরুন চাকরি করছেন, দুম করে চাকরি ছেড়ে দেওয়া, নতুন কোনো একটা জায়গা বা কিছু প্ল্যাটফর্ম তৈরি না করে, এই ধরনের কিছু কিন্তু বিভ্রান্তিকর সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা এ সময় তৈরি হতে পারে। কর্মজীবনে কিন্তু খুব বড় পরিবর্তন আপনার এই 2.5 মাসের মধ্যে হবে,
সেটা আপনার দশা অন্তর্দশা এবং ছকের প্যারামিটার অনুসারে নেগেটিভ পজিটিভ হিসাবে কিন্তু ফলটা দেবে। তবে আমি একটা কথা বলবো, একটু ঋণাত্মক ফল দেওয়ার প্রবণতা বেশি আছে কর্মজীবনের ক্ষেত্রে, বা কর্মজীবন একটু ক্লেশকর হওয়ার ক্ষেত্রে কিন্তু সেই ফল আছে। আর আপনাকে আমি বলবো যে আপনার যদি কোনো এরকম পরিস্থিতি থাকে যে কোনো, ধরুন কোনো পৈতৃক প্রপার্টি বা কোনো ইনহেরিটেন্সের প্রপার্টি সেরকম কিছু আটকে থাকে কোনো কারণে, সেই জাতীয় কাজ কিন্তু আপনার এ সময় সুগম হবে, অর্থাৎ সেখান থেকে আপনার কিন্তু আপনার মনিটারি গেইন হওয়ার যোগ কিন্তু রয়েছে। ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু প্রপার দক্ষ সেই ফিল্ডের জ্ঞানী মানুষের সাথে কথা বলে নেবেন। আমাকে যদি বলেন তাহলে আমি নো বলবো, ঠিক আছে, অন্তত মে মাস পর্যন্ত। বাট তবুও আমি বলবো কারোর সাথে কথা বলে নেবেন, বা প্রত্যেকটা ছকের একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, সেটাতে একদম অ্যাবস্ট্রাক্ট বলা, তবু দেখে নেবেন। অ্যাংজাইটি, হাইপার টেনশন এগুলো কিন্তু আপনার বেশি পরিমাণে বাড়বে। প্যানিক অ্যাটাক জাতীয় সমস্যা, রাত্রিবেলা ঘুম কমে যাওয়া, সকালের দিকে ঘুম আসা, এক ধরনের ইনসোমনিয়ার সমস্যা যেটাকে আমরা বলি, সেগুলো কিন্তু হতে পারে। পরিবারের মধ্যেও কিন্তু একটু মানসিক অশান্তি আপনার বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ একটা ইডিওলজিক্যাল ডিফারেন্সেস কিন্তু পরিবারের মধ্যে তৈরি হতে পারে। আপনার শরীরের জন্য বা আপনার মাতার শরীরের জন্য কিন্তু খরচ হতে পারে এই সময়। খরচটার থেকে উদ্বিগ্নতা কিন্তু আপনার ক্ষেত্রে বেশি বাড়াতে পারে। আপনার জীবনে বাসস্থানগতও কিন্তু বড় রকম পরিবর্তন হওয়ার এ সময় যোগ আছে। যাদের ক্ষেত্রে মনে করবেন যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে, বা ধরুন শরীরের শোল্ডার বা ব্যাকে পেইন হয় বিভিন্ন অর্থোপেডিক, তারাও কিন্তু সাবধানে থাকবে। যাদের এন্ডোক্রিন গ্ল্যান্ডে বিশেষত থাইরয়েডের প্রবলেম আছে, ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, তারাও কিন্তু সাবধান। ভেহিকেল চালালে কিন্তু একটু সাবধানে ভেহিকেল চালাবেন। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।